শীতের শেষ বিকেল। ঢাকার মোহাম্মদপুর এলাকার একটা পুরনো গলি। রাস্তার দুপাশে বড় বড় রেইন ট্রি গাছ। পাতা ঝরে পড়েছে কিছুটা, কিন্তু যেটুকু আছে সেটুকু দিয়ে বিকেলের শেষ রোদ ঝাঁকা হয়ে মাটিতে পড়ছে। ছোট ছোট আলোর টুকরো নাচছে মাটিতে, যেন কেউ সোনার গুঁড়ো ছড়িয়ে দিয়েছে। গলিটা সরু কিন্তু পরিষ্কার। পাড়াটা পুরনো কিন্তু মানুষগুলো ভালো। সকালে দেখলে কুশল জিজ্ঞেস করে, বিপদে পাশে আসে। এপাড়ার কেউ একা থাকে না। এপাড়ার মানুষগুলো জানে একে অপরের নাম, একে অপরের সুখ দুঃখ। শহরের মাঝে এই পাড়াটা যেন একটা ছোট্ট গ্রাম। গলির একদম ভিতরে একটা দোতলা বাড়ি, সাদা রঙের দেওয়াল, রোদে একটু হলদে হয়ে গেছে। জানালায় নীল পর্দা, সামনে একটা ছোট্ট উঠান, সেখানে একটা তুলসী গাছ, একটা গোলাপের ঝাড় আর একটা পুরনো কাঠের দোলনা। দোলনাটায় পেইন্ট উঠে গেছে, কিন্তু কেউ সরায়নি, কারণ নিলয় ওই দোলনায় বসতে ভালোবাসে। দোলনা সরালে সে কাঁদবে, আর নিলয়ের কান্না এ বাড়িতে কেউ সহ্য করতে পারে না। এ বাড়িতে থাকেন ইমরান চৌধুরী আর তার পরিবার। ইমরান চৌধুরী বাংলাদেশ সরকারের সাইবার ইন্টেলিজেন্স বিভাগের একজন সিনিয়র অ্যানালিস্ট। সহজ কথায় তিনি দেশের ডিজিটাল সুরক্ষার একজন প্রহরী। তার কাজ হলো দেশের গোপন সার্ভারগুলোকে রক্ষা করা, বিদেশি হ্যাকারদের ঠেকানো, আর প্রযুক্তির জগতে যে যুদ্ধ প্রতিদিন নিঃশব্দে চলে সেই যুদ্ধে দেশের হয়ে লড়া। বাইরে থেকে দেখলে তাকে একজন সাধারণ সরকারি কর্মকর্তা মনে হয়, কিন্তু তার ল্যাপটপের স্ক্রিনে যে কোড চলে সেই কোডের প্রতিটা লাইন একটা যুদ্ধের গল্প বলে। তার স্ত্রী রেহনুমা বেগম শান্ত, মমতাময়ী, বুদ্ধিমান। তিনি একসময় বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান পড়াতেন। বিয়ের পর সংসারে মন দিয়েছেন, কিন্তু বিজ্ঞানের প্রতি ভালোবাসা যায়নি। বাড়িতে বইয়ের আলমারিতে পদার্থবিজ্ঞান, কোয়ান্টাম মেকানিক্স, নিউরোসায়েন্সের বই সাজানো আছে। আর তাদের ছেলে নিলয়, বয়স 7, এই পরিবারের সবচেয়ে ছোট সদস্য এবং সবচেয়ে রহস্যময়ী। বিকেলে রেহনুমা বেগম উঠোনে বসে আছেন, হাতে চায়ের কাপ, চোখ বন্ধ, মুখে একটা শান্তির হাসি। বিকেলের এই সময়টা তার নিজের। রান্না শেষ হয়েছে, স্বামী অফিস থেকে ফেরেননি, ছেলেটা ভিতরে কি যেন করছে। চায়ের গন্ধ আর শীতের হাওয়া মিলিয়ে একটা অসাধারণ মুহূর্ত তৈরি হয়েছে। ভিতর থেকে একটা শব্দ আসছে, টুকটাক, তারপর চুপ, তারপর আবার টুকটাক। রেহনুমা বেগম কান পাতেন, তারপর মুচকি হাসেন। এই শব্দটা তিনি চেনেন, তার ছেলে আবার তাসের ম্যাজিক প্র্যাকটিস করছে। ভিতরের ঘরের মেঝেতে একটা মাদুর বেছানো, সেই মাদুরের উপর হাঁটু মুড়ে বসে আছে নিলয়। গায়ে একটা হলুদ ফুল হাতা শার্ট, পায়ে লাল মোজা, মাথার চুল একটু এলোমেলো। সামনে মেঝেতে ছড়ানো 52টা তাস, কিন্তু সে তাস খেলছে না, সে গবেষণা করছে। প্রতিটা তাস একটা একটা করে তুলছে, আলোর দিকে ধরছে, তারপর রাখছে। দু হাতের মধ্যে তাস ঘোরাচ্ছে, পাল্টাচ্ছে, লুকাচ্ছে। তার হাতে নড়াচড়া এত মসৃণ, এত সুনির্দিষ্ট যে বোঝাই যাচ্ছে না কোন তাসটা কোথায় গেল। 7 বছরের কোনো বাচ্চার হাত এভাবে নড়তে পারে তা সাধারণ না, কিন্তু নিলয় সাধারণ না। এটা এই পাড়ার সবাই জানে, এটা এবারই সবাই জানে। আর এই জানাটা কাউকে কাউকে গর্বিত করে, কাউকে কাউকে একটু ভয়ও দেখায়। পাশে বসা মনির, বয়স 8, ইমরান চৌধুরীর ভাইয়ের ছেলে, নিলয় চাচাতো ভাই। একটু মোটা গড়নের, মুখে সবসময় একটা দুষ্টু হাসি ঝুলে থাকে। সে এক দৃষ্টিতে নিলয়ের হাতের দিকে তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে, কিছুতেই পারছে না। একটু আগে সে নিজের চোখে দেখেছে লাল রঙের তাসটা নিলয়ের বাঁ হাতে ছিল, কিন্তু এখন নেই। মনির চোখ টলে, আবার তাকায়, কোথাও নেই। বিছানার নিচে উকি দেয়, নেই। আলমারির পিছনে দেখে, নেই সেখানেও, কিন্তু সে হাল ছাড়ে না। নিলয়, আমি কিন্তু সব দেখছিলাম, চোখের পলকও ফেলিনি। তাসটা তোর বাঁ হাতে ছিল, আমি শপথ করে বলতে পারবো। এখন সেটা কোথায় গেল সেটা আমি বুঝতে পারছি না। কিন্তু তুই যদি মনে করিস আমি বোকা হয়ে গেছি তাহলে ভুল করছিস। আমি জানি তুই কোথাও লুকিয়েছিস, হয় জামার ভেতরে নয়তো পেছনে। এখন সত্যি করে বলবি? না বললে আমি চাচিকে ডেকে বলবো তুই আমার চকলেটের বাক্স থেকে 3টা চকলেট মেরে দিয়েছিস। আর এটা কিন্তু মিথ্যা না।
নিলয় মুখ তোলে, মনিরের দিকে তাকায়। তার চোখে একটা মজার আলো, কিন্তু সেই আলোর নিচে আরেকটা স্তর আছে, শান্ত গভীর, যেন সে অনেক কিছু ভাবছে যেটা মুখে বলছে না। সে কিছু বলে না, শুধু ধীরে হাত বাড়ায় মনিরের দিকে। মনির সরে যেতে চায়, কিন্তু নিলয়ের হাত তার আগেই মনিরের কানের পিছনে চলে যায়। একটু ঘোরাই, আর তখনই মনিরের কানের পিছন থেকে বেরিয়ে আসে লাল রঙের তাসটা। মনির এমনভাবে লাফ দেয় যেন কানের পিছনে বিছা ছিল। হাত দিয়ে কান চাপা দেয়। কি? এটা কানের পিছনে গেল কিভাবে? আমি তো পুরোক্ষণ তোর হাতের দিকেই তাকিয়েছিলাম, একটুও সরাইনি। তুই কখন কানে রাখলি? এটা জাদু না এটা ধোঁকাবাজি? আর আমি এই ধোঁকাবাজির বিরুদ্ধে আপিল করব এখনই। নিলয় মনিরের এই রাগত অভিযোগ শুনে একটু বিচলিত হয় না, বরং তার ঠোঁটের কোণে একটা শান্ত খেলুড়ে হাসি ফুটে ওঠে ধীরে ধীরে। সে জানে মনির এখন যতই রেগে থাকুক না কেন, আরও একটা বড় বিস্ময় অপেক্ষা করছে তার জন্য। সে মনিরের চোখের দিকে তাকিয়ে বলে, বালিশের নিচে হাত দিয়ে দেখ মনির ভাই, তোর চকলেটের বক্স সেখানেই আছে। তুই নিজেই রেখে ভুলে গেছিস। চোর আমি না, চোর তোর স্মৃতিশক্তি। মনির ভ্রু কুঁচকে ভিতরের ঘরে দৌড়য়, বালিশের নিচে হাত দেয়। সত্যিই চকলেটের বাক্স বেরিয়ে আসে সেখান থেকে। সে চোখ বড় করে বাক্সটার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে ঘুরে নিলয়ের দিকে তাকায়। তার মুখে একটা অদ্ভুত ভাব। সে বলতে পারছে না সে ভয় পেয়েছে নাকি অবাক হয়েছে। তুই মানুষ না নিলয়, তুই কোনো একটা অন্য প্রজাতির প্রাণী। তোর সাথে থাকাটা আমার জন্য মানসিকভাবে ক্ষতিকর, কারণ তুই সবসময় আমাকে বোকা বানাস আর আমি কিছু করতে পারি না। নিলয় হাসে এই অভিযোগ শুনে। সে হাসিতে কোনো অহংকার নেই, শুধু একটা উষ্ণতা আছে, যেটা দেখলে মনে হয় এ ছেলে মানুষকে ভালোবাসে। শুধু ভালোবাসাটা প্রকাশ করতে জানে না ঠিক মতো। সে মনিরের পাশে এসে বসে, তার কাঁধে হাত রাখে আলতো করে, একটা সান্ত্বনার ভঙ্গিতে। মনির ভাই, জাদু আসলে মিথ্যা না। জাদু হলো সত্যিকে অন্যভাবে দেখানোর উপায়। আমি তোমার চোখে একদিকে নিয়ে গিয়েছিলাম, আর আসল কাজটা করেছিলাম অন্যদিকে। তুমি যেটা দেখছিলে সেটা সত্যি ছিল, কিন্তু পুরো সত্যি ছিল না। এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো মানুষের মনোযোগ নিয়ন্ত্রণ করতে পারা। যে এটা পারে সে সব কিছু পারে। মনির কিছুক্ষণ এই গভীর কথাটা নিয়ে ভাবে চুপচাপ। তার কপালে ভাঁজ পড়ে চিন্তায়, তারপর বিরক্তির সাথে মাথা চুলকায়। ভাই, তুই 7 বছরে যা বলস সেটা আমি 8 বছরেও বুঝি না। এটা কি স্বাভাবিক? ঠিক তখনই উঠান থেকে ভেসে আসে রেহেনুমা বেগমের গলা, একটা মমতাময়ী ডাক, চায়ের আমন্ত্রণ জানিয়ে। নিলয়, মনির, যা হয়ে গেছে, বাইরে আসো একটু। বিকেলটা এখন সুন্দর আছে, একটু পরে ঠান্ডা পড়বে। আর নিলয়, ওই তাসগুলো রেখে আসো, খাবার আগে হাত ধুতে হবে। দুজনে উঠে বাইরে যায় দৌড়ে। উঠানে রেহেনুমা বেগম 3টা কাপে চা ঢালছেন, পাশে একটা প্লেটে মুড়ি আর বিস্কিট সাজানো। নিলয় মায়ের পাশে এসে বসে, মনির মুড়ি মুখে দেয়। বিকেলের আলো তখন একটু কমে এসেছে, আকাশে পাতলা মেঘ ভাসছে। পাড়ার বাচ্চারা দূরে কোথাও খেলছে, তাদের চিৎকার হাসির শব্দ আসছে। এই মুহূর্তটা ছবির মতো সুন্দর। এই মুহূর্তটা থেমে থাকলে ভালো হতো। নিলয়, আজকে স্কুলে কি হলো? টিচার কিছু বললেন? তোর ক্লাস টিচার গতকাল আমাকে ফোন করে বলেছেন তুই নাকি ক্লাসে মনোযোগ দিস না। পড়ানো চলছে কিন্তু তুই জানালার বাহিরে তাকিয়ে থাকিস। এটা কি সত্যি? আমাকে সত্যি করে বলবি। নিলয় কিছুক্ষণ চুপ থাকে, মুড়ি চেবাতে চেবাতে ভাবে কিভাবে বলবে কথাটা। তারপর মায়ের চোখে চোখ রেখে সরাসরি জবাব দেয়। মা, আমি অন্যমনস্ক থাকি না। আমি ভাবি টিচার যেটা পড়ান সেটা আমি শুরুর দিকেই বুঝে যাই। তারপর আর নতুন কিছু থাকে না শোনার মতো। তখন মাথার ভিতরে অন্য জিনিস নিয়ে ভাবি। আমি বাইরে যাই না, শব্দ করি না, কাউকে বিরক্তও করি না। শুধু চুপ করে বসে থেকে নিজের মনে মনে ভাবি, এইটা কি সমস্যা? রেহনুমা বেগম চায়ের কাপ নামিয়ে রাখেন, ছেলের দিকে তাকান এক দৃষ্টিতে। মুখে একটা গর্বের হাসি আছে, কিন্তু চোখে একটা চিন্তা আছে। এই ছেলেটাকে নিয়ে তিনি সব সময় একটু দ্বিধায় থাকেন। ছেলে অস্বাভাবিক মেধাবী,
যা একবার দেখে মনে থাকে, যা একবার শুনে ভোলে না। কিন্তু এই অস্বাভাবিকতাটাই তাকে মাঝে মাঝে ভয় দেখায়। একজন মা হিসেবে তিনি জানেন যে যত বেশি আলো তার আকর্ষণে তত বেশি পোকা আসে। নিলয়, তুই অনেক বুদ্ধিমান, এটা আমি জানি, তোর বাবা জানে। কিন্তু বুদ্ধিমান হওয়া আর সেটা সবসময় সবার সামনে দেখানো এক জিনিস না। কিছু কিছু জিনিস নিজের কাছে রাখতে হয়, বুঝেছিস? এই দুনিয়ায় সবাই ভালো না। কেউ কেউ আছে যারা অন্যের শক্তি দেখলে ভয় পায়, আর ভয় পেলে সরিয়ে দিতে চায়। নীলয়ের মায়ের কথাটা মনোযোগ দিয়ে শোনে, তার ছোট্ট মাথায় প্রতিটা শব্দ গেঁথে যায় ধীরে ধীরে। তারপর একটু ভাবে, গভীরভাবে। মা, তুমি কি বলছো যে আমি যদি বেশি বুদ্ধিমান হই তাহলে মানুষ আমার ক্ষতি করবে? তাহলে কি বোকা থাকা ভালো? বোকা থাকলে কি নিরাপদ থাকা যায়? কিন্তু মা, বোকা থেকে তো দুনিয়া বদলানো যাবে না। বাবা কি বোকা? বাবা কি লুকিয়ে থাকেন? রেহনুমা বেগম জবাব দেন না সাথে সাথে, শুধু ছেলের মাথায় হাত বোলান আলতো করে। তার চোখে পানি আসে আসে করেও আসে না, কারণ ছেলের সামনে কাঁদলে ছেলে ভয় পাবে, আর নিলয়কে ভয় পাইয়ে দেওয়ার ইচ্ছে তার নেই। সেই বিকেলে শহরের অন্য একটা প্রান্তে ধানমন্ডির একটা বাড়িতে একটা আলাদা দৃশ্য তৈরি হচ্ছিল। বাড়িটা বড়, 3 তলা, সামনে একটা বাগান যেখানে বিভিন্ন ধরনের গাছ, কিন্তু এই বাগানের গাছগুলো সাধারণ ফুল গাছ না। এখানে আছে ঔষধি গাছ, বিরল প্রজাতির গাছ, আর কিছু গাছ যেগুলোর নাম সাধারণ মানুষ জানেই না। বাগানটা দেখলেই বোঝা যায় এখানে যে থাকেন তিনি সাধারণ মানুষ নন। বাড়ির ভিতরে 3 তলায় একটা ঘরে একজন মানুষ কাজ করছেন। ঘরটা দেখলে মনে হয় না এটা বাসার ঘর না, একটা ল্যাবরেটরি। দেয়াল জুড়ে বইয়ের আলমারি, প্রতিটা আলমারি বইতে ঠাসা। বিজ্ঞানের বই, চিকিৎসার বই, পদার্থবিজ্ঞান, নিউরোসায়েন্স, কোয়ান্টাম ফিজিক্স। মাঝখানে একটা বড় টেবিল যেখানে নানা ধরনের যন্ত্রপাতি, মাইক্রোস্কোপ, ইলেকট্রনিক সার্কিট, কিছু অদ্ভুত আকৃতির ডিভাইস যেগুলোর নাম জানা নেই। টেবিলের এক কোণে একটা ল্যাপটপ চলছে, স্ক্রিনে জটিল গ্রাফ আর সংখ্যার সারি। এই মানুষটার নাম ডক্টর রাশেদুল ইসলাম, বয়স 45, বাংলাদেশের সবচেয়ে বিতর্কিত বিজ্ঞানী। বিতর্কিত কারণ তিনি যা নিয়ে গবেষণা করেন সেটা বেশিরভাগ বিজ্ঞানী বিশ্বাস করেন না। তিনি গবেষণা করেন মানুষের মস্তিষ্কের অজানা ক্ষমতা নিয়ে। তার তত্ত্ব হলো মানুষের মস্তিষ্কের মাত্র 10 ভাগ ব্যবহার হয়, বাকি 90 ভাগ ঘুমিয়ে আছে, আর সেই ঘুমন্ত অংশ জাগিয়ে তোলা সম্ভব। তিনি দাবি করেন তিনি এমন একটা পদ্ধতি আবিষ্কার করেছেন যেটা দিয়ে মানুষের মস্তিষ্কের সুপ্ত ক্ষমতা জাগানো যায়। বিজ্ঞান মহল তাকে পাগল বলে, কিন্তু তিনি থামেননি। টেবিলের সামনে তিনি এখন কিছু একটার দিকে তাকিয়ে আছেন। ছোট্ট একটা ডিভাইস হাতের মুঠোয় এঁটে যায়, দেখতে একটা পাথরের মতো, কিন্তু ভিতরে সার্কিট আছে। ডিভাইসটার সারফেসে সূক্ষ্ম কারুকাজ করা, যেন একটা শিল্পকর্ম। তিনি এটার দিকে তাকিয়ে মুচকি হাসেন। দরজায় একটা শব্দ হয়, ছোট্ট একটা মেয়ে ঢোকে, বয়স 6, নাম শ্রাবণী, মাথায় দুটো বেনি, পরনে সাদা ফ্রক, হাতে একটা নোটবুক। সে দরজায় দাঁড়িয়ে ভিতরে উকি দেয়। বাবা, ভেতরে আসতে পারবো? ডক্টর রাশেদুল ইসলাম মাথা তোলেন, মেয়েকে দেখে মুখে হাসি আসে। আসো মা, তুমি সবসময় আসতে পারো। এই ঘরে তোমার জন্য দরজা সবসময় খোলা, কিন্তু ওই নীল রঙের বোতলটা হাত দেবে না, আর ওই ছোট যন্ত্রটার কাছেও যাবে না। বাকি সব তুমি দেখতে পারো। শ্রাবণী ভিতরে আসে। সে এই ঘরটাকে ভালোবাসে, প্রতিদিন বিকেলে একবার আসে। ঘরের প্রতিটি জিনিস তার কাছে রহস্যময়ী, কিন্তু সে অযথা কিছু ছোঁয় না। সে বাবার কাছে বসে জিজ্ঞেস করে, বাবা বলেন, এই দুজনের মধ্যে একটা অদ্ভুত বন্ধুত্ব আছে। বাবা, ওই ছোট্ট পাথরটা কি? আমি কাল থেকে দেখছি তুমি ওইটার দিকে তাকিয়ে থাকো। ওটা কি তুমি বানিয়েছো? ওটার ভেতরে কি আছে? ডক্টর রাশেদুল ইসলাম মেয়ের এই প্রশ্ন শুনে একটু গর্বিত হাসেন। তার চোখে মেয়ের প্রতি একটা গভীর স্নেহ ফুটে ওঠে। তুমি খুব তীক্ষ্ণ চোখ রাখো মা। হ্যাঁ, এটা আমি বানিয়েছি, অনেক বছর ধরে বানাচ্ছিলাম
এইটার ভেতর এমন কিছু আছে যেটা এখন পর্যন্ত পৃথিবীর কেউ বানাতে পারেনি। এইটা মানুষ মস্তিষ্কের একটা বিশেষ তরঙ্গ পাঠাতে পারে। সেই তরঙ্গ মস্তিষ্কের যে অংশগুলো সাধারণ কাজ করে না সেগুলো জাগিয়ে তোলে। সহজ কথায় এটা মানুষকে তার নিজের অজানা শক্তি আবিষ্কার করতে সাহায্য করে। মানে মানুষ কি সুপারহিরো হয়ে যাবে? ডক্টর রাশিদুল ইসলাম মেয়ের এই সরল প্রশ্নে একটু হাসেন, তারপর ধীরে ব্যাখ্যা করতে শুরু করেন যতটা সম্ভব সহজভাবে। সুপার হিরো না মা, কিন্তু তার চেয়ে অনেক বেশি হবে। সুপার হিরো হলো গল্পের জিনিস, আর এটা বাস্তব। একজন মানুষ যখন তার মস্তিষ্কের পুরো ক্ষমতা ব্যবহার করতে পারে, সে একসাথে হাজারটা জিনিস মনে রাখতে পারে, এক ঝলকে যে কোনো পরিস্থিতি বিশ্লেষণ করতে পারে, মানুষের আচরণ আগে থেকে বলতে পারে, আর যে কোনো সমস্যার সমাধান বের করতে পারে যেটা অন্য কেউ ভাবতেও পারে না। শ্রাবণী মনোযোগ দিয়ে শোনে, তার ছোট্ট মাথায় প্রতিটা কথা ঢুকে যাচ্ছে। সে নোটবুকে কি যেন লেখে যত্ন করে। বাবা, তুমি এই যন্ত্রটা কাকে দেবে? কে ব্যবহার করবে? তুমি কি নিজে ব্যবহার করেছো? ডক্টর রাশিদুল ইসলাম একটু থামেন, মেয়ের দিকে তাকান। তার চোখে একটা জটিল অনুভূতি আছে, গর্ব আছে, ভয় আছে, আর আরেকটা কিছু আছে যেটা ঠিক বলা যাচ্ছে না। আমি এটা কাউকে দেব না, এটা এখনো সম্পূর্ণ হয়নি মা। আর যখন সম্পূর্ণ হবে তখন এমন কারো হাতে দেব যে এটাকে ভালো কাজে লাগাবে। কারণ এই যন্ত্রের ক্ষমতা যদিও ভুল হাতে যায় তাহলে অনেক বড় বিপদ হবে। ঘরে নীরবতা নামে। শ্রাবণী আর প্রশ্ন করে না। সে বাবার পাশে চুপ করে বসে থাকে, জানালা দিয়ে বাইরে তাকায়। বাগানে সন্ধ্যার আলো পড়েছে, গাছগুলো অন্ধকারে মিলিয়ে যাচ্ছে একটা একটা করে। সেই বিকেলে শহরের আরও গভীরে, যেখানে সাধারণ মানুষ যায় না, একটা পুরনো গোদাম ঘরে একটা বৈঠক চলছিল। গোদামটা নারায়ণগঞ্জের একটা নদীর ধারে। বাইরে দেখলে মনে হয় অব্যবহৃত, পরিত্যক্ত, কিন্তু ভিতরে এখন 5 জন মানুষ বসে আছেন একটা টেবিল ঘিরে। টেবিলের উপর একটা মানচিত্র, কিছু কাগজ আর একটা ল্যাপটপ। ঘরে কোনো জানালা নেই, একটা বাল্ব জ্বলছে, সে আলোয় 5টা মুখ দেখা যাচ্ছে। টেবিলের মাথায় বসে আছেন একজন মানুষ, বয়স 60-এর কাছাকাছি, শরীর ভারী কিন্তু শক্তপোক্ত, মাথায় সাদা টুপি, পরনে দামি সাদা পাঞ্জাবি, হাতে তসবিহ। তার মুখে একটা শান্ত ভাব আছে, যেটা সত্যিকারের শান্তি না। এটা হলো এমন একজন মানুষের শান্তি যে জানে পৃথিবীতে সে যা চায় তা পায়। এই মানুষটার নাম মেহরাব সাহেব, পুরো নাম আব্দুল করিম চৌধুরী। ঢাকার আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে শক্তিশালী মানুষ। তার নেটওয়ার্ক শুধু বাংলাদেশে না, মায়ানমার, ভারত, থাইল্যান্ড পর্যন্ত বিস্তৃত। মাদক পাচার, অস্ত্র ব্যবসা, মানব পাচার সহ সব তার নিয়ন্ত্রণে। পাশে বসা তার ডান হাত মতিন, বয়স 50, চোখে একটা শীতল দৃষ্টি। সে একটা কাগজ দেখাচ্ছে মেহরাব সাহেবকে সতর্কভাবে। মেহরাব সাহেব, চট্টগ্রাম বন্দর থেকে মাল আসছে পরশু রাতে, কিন্তু একটা সমস্যা হয়েছে। বন্দরে একজন নতুন কাস্টমস অফিসার এসেছেন। তিনি সৎ, একদম সোজা। আমাদের পুরনো মানুষগুলো তাকে ম্যানেজ করতে পারছে না। তিনি সব চালানে নতুন করে চেকিং শুরু করেছেন। এভাবে চললে মাল আটকে যাবে। মেহরাব সাহেব তসবিটা একবার ঘোরান, তার দৃষ্টি স্থির থাকে কিছুক্ষণ কাগজের উপর, তারপর ধীরে মাথা তোলেন। অফিসারের নাম কি? রহমান সাহেব। মেহরাব সাহেব আবার তসবি ঘোরান একবার, তাই চোখ শুরু হয়ে আসে সামান্য। পরিবার আছে? আছে, স্ত্রী ও একটা ছেলে। মেহরাব সাহেব তসবিটা একবার ঘোরান আবার, তারপর ধীরে মাথা তোলেন, মতিনের দিকে তাকান সরাসরি। রহমান সাহেব বলো, আমি কাল সন্ধ্যায় তার সাথে বসতে চাই। ভদ্রভাবে বলো, চাপ দিও না। মানুষ প্রথমে ভদ্রতা বুঝে না, বুঝলে পরে অন্য ভাষায় বলা যাবে। মতিন মাথা নাড়ে, উঠে চলে যায়। বাকি 3 জনও নিঃশব্দে বেরিয়ে যায়। ঘরে এখন শুধু মেহরাব সাহেব। তিনি ল্যাপটপে স্ক্রিনের দিকে তাকান। স্ক্রিনে একটা তালিকা, নামের তালিকা। তিনি একটা নাম পড়েন, ইমরান চৌধুরী। একটু থামেন, তারপর তসবি ঘোরান। এই ফাইলটা এখনো পর্যন্ত পাওয়া গেল না কেন? পাশে একটা লোক আছে, যেটা আগে দেখা যায়নি, অন্ধকারে ছিল। সে সামনে আসে ধীর পায়ে। ইমরান চৌধুরী ফাইলটা অনেক সিকিউর জায়গায় রেখেছেন। আমাদের টিম 2বার চেষ্টা করেছেন ঢুকতে, প্রতিবার আমাদের আইপি ব্লক হয়ে গেছে। তিনি নিজেই একজন বড় মাপের হ্যাকার।
আমরা ভেতর থেকে পারবো না। মেহরাব সাহেব কিছুক্ষণ চুপ থাকেন। তসবির প্রতিটি গুটি যেন একটা একটু করে হিসেব করছেন মনে মনে। তাহলে বাইরে থেকে যেতে হবে সরাসরি। ঘরে আবার নীরবতা নামে। মেহরাব সাহেব তসবি ঘোরাতে থাকেন ধীরে নিঃশব্দে। গুদাম ঘরের বাইরে নদীর পানি বয়ে যাচ্ছে, পানির শব্দ আসছে, শান্ত শব্দ, কিন্তু এই সান্ত্বনার ভিতরে একটা ঝড় তৈরি হচ্ছে ধীরে ধীরে। সন্ধ্যায় মোহাম্মদপুরে সেই দোতলা বাড়িতে সিঁড়িতে পায়ের শব্দ হলো। ইমরান চৌধুরী ফিরেছেন, হাতে একটা ব্রিফকেস, গায়ে অফিসের পোশাক, কিন্তু মুখে একটা ক্লান্তি আছে, যেটা শুধু কাজের ক্লান্তি না, এর চেয়েও বেশি কিছু। নিলয় দরজার কাছে অপেক্ষা করছিল। বাবাকে দেখেই দৌড়ে আসে, বাবার হাত ধরে। বাবা, আজকে অফিসে কি হলো? তুমি অনেক দেরি করলে। মা 2বার ফোন করছিল তোমাকে, আর তোমাকে দেখতে ক্লান্ত লাগছে। আজকে কি খুব কঠিন লড়াই হয়েছে হ্যাকারদের সাথে? ইমরান চৌধুরী ছেলেকে কোলে তুলে নেন, কপালে একটা চুমু দেন, কিন্তু তার চোখ একবার অজান্তেই জানালার বাইরে চলে যায়। একটা অস্বস্তির ছায়া মুখে ভেসে ওঠে মুহূর্তের জন্য। হ্যাঁ বাবা, আজকে একটু কঠিন দিন ছিল, কিন্তু তোমাকে দেখলে সব ক্লান্তি চলে যায়। তুমি কি জানো, তুমি আমার সবচেয়ে বড় শক্তি। তুমি থাকলে আমি যে কোনো কিছু সামলাতে পারি। নিলয় বাবার কথায় খুশি হয়ে ওঠে। তার চোখে একটা স্বপ্ন জেগে থাকে সব সময়, বাবার মতো হওয়ার স্বপ্ন। বাবা, আমাকে আজকে কম্পিউটার শেখাবে? মা বলে তুমি কম্পিউটার দিয়ে হ্যাকারদের ধরো। আমিও শিখতে চাই। আমি বড় হয়ে তোমার মতো হতে চাই, তোমার মতো দেশের জন্য কাজ করতে চাই। ইমরান চৌধুরী ছেলেকে নামিয়ে রাখেন, হাঁটু মুড়ে ছেলের সামনে বসেন, ছেলের চোখে চোখ রাখেন। তার মুখে একটা জটিল অনুভূতি, গর্ব, ভয়, ভালোবাসা, সব একসাথে। বাবা, তুমি একদিন অবশ্যই শিখবে, কিন্তু আগে একটু বড় হও। কম্পিউটারের দুনিয়াটা অনেক বড়, অনেক জটিল। সেখানে শুধু জ্ঞান থাকলে হয় না, বিবেক থাকতে হয়। কোন পথে যাবে সেটা ঠিক করার ক্ষমতা থাকতে হয়। তুমি এখন তাস নিয়ে যা করছো সেটাই আসলে সঠিক পথে আসো। মনোযোগ নিয়ন্ত্রণ করা, মানুষের মন পড়া, এগুলো হলো সবচেয়ে বড় দক্ষতা। কম্পিউটার হলো শুধু একটা হাতিয়ার, কিন্তু এই দক্ষতাগুলো হলো সেই হাতিয়ার ব্যবহার করার শক্তি। নিলয় মনোযোগ দিয়ে শোনে, তার ছোট্ট মাথায় প্রতিটা কথা গেঁথে যাচ্ছে। সে মাথা নাড়ে ধীরে। বাবা, আমি প্রমিস করছি, আমি একদিন তোমার চেয়েও ভালো হব, তুমি দেখো। ইমরান চৌধুরী ছেলেকে আবার বুকে জড়িয়ে ধরেন, তার চোখ বন্ধ, তার বুকে ছেলের মাথা। এই মুহূর্তে তিনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। কিন্তু একটু পরে যখন ছেলে চলে যাবে, তিনি ব্রিফকেস খুলবেন, ভিতর থেকে একটা ফাইল বের করবেন। সেই ফাইলে একটা নাম লেখা, মেহরাব সাহেব। আর সেই নামটা দেখলেই তার বুকে একটা শীতলতা নামবে, কারণ তিনি জানেন কিছু একটা আসছে, অনেক বড় কিছু। বাইরে রাত নামছে, শীতের বাতাস জোরালো হচ্ছে। মোহাম্মদপুরের গলিতে আলো কমে আসছে। ধানমন্ডির সেই বাড়িতে ডক্টর রাশিদুল ইসলাম তার ডিভাইসটা তুলে নেন হাতে। নারায়ণগঞ্জের গুদামে মেহরাব সাহেব উঠে দাঁড়িয়ে বাইরে যান। 3টা ভিন্ন জায়গা, 3টা ভিন্ন পৃথিবী, কিন্তু এই 3টা পৃথিবী একটা অদৃশ্য সুতোয় বাঁধা। সেই সুতো এখনও টান খায়নি, কিন্তু খাবে। এবং সেই টান যেদিন আসবে, সেদিন এই 3টা পৃথিবীর কেউই আর আগের মতো থাকবে না। সেই রাতেই ইমরান চৌধুরীর ঘরে দরজা বন্ধ করে তিনি বসেছিলেন টেবিলের সামনে। সেই খামটা খোলা তার সামনে, ভিতর থেকে বের করা কয়েকটা কাগজ ছড়ানো ছিল টেবিলে। প্রতিটি কাগজে ছাপা ছবি, বিভিন্ন মানুষের, বিভিন্ন জায়গার, আর কিছু হাতে লেখা নোট তার নিজস্ব সংকেত ভাষায়। রেহেনুমা বেগম রান্না শেষ করে ঘরে ঢোকেন। স্বামীর মুখের গম্ভীরতা দেখে তার বুকের ভিতর একটা অজানা আশঙ্কা জেগে ওঠে ধীরে। তুমি সেই খামটা নিয়ে এতক্ষণ ধরে কি দেখছো এভাবে চুপচাপ বসে? তোমার মুখ দেখে মনে হচ্ছে কোনো বড় দুশ্চিন্তা তোমাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ ইমরান? ইমরান চৌধুরী কাগজপত্রগুলো ধীরে গুছিয়ে নেন, স্ত্রীর দিকে তাকান, তাই চোখে একটা দ্বিধা। কতটুকু বলবেন আজকে সেই হিসেব করছেন মনে মনে। রেহেনুমা, তোমার কাছে কিছু লুকাতে চাই না আমি, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না ঠিক মতো।
আমি বছরের পর বছর ধরে একজন মানুষের বিরুদ্ধে তথ্য জোগাড় করেছি, চুপচাপ। শহরের অন্ধকার জগতে যাকে সবাই ডাকে মেহরাব সাহেব নামে। আমার কাছে এমন একটা ফাইল আছে যেটা তাকে চিরকালের জন্য জেলে পাঠাতে পারে। কিন্তু আজকে খবর পেয়েছি সে জেনে গেছে আমার কাছেই এই ফাইল আছে। রেহনুমা বেগমের মুখ থেকে রক্ত সরে যায় মুহূর্তেই। তার হাত কাঁপতে থাকে স্বামীর হাতের মধ্যে। তাহলে আমাদের কি হবে? আমাদের বাচ্চার কি হবে? তুমি কেন এত বড় ঝুঁকি নিলে আমাদের না জানিয়ে? ইমরান চৌধুরী স্ত্রীকে বুকে টেনে নেন, তার মাথায় হাত বুলিয়ে দেন সান্ত্বনা সুরে। যদিও তার নিজের ভিতরেও একটা তীব্র অপরাধবোধ কাজ করছিল সেই মুহূর্তে। কাল সকালে আমি আমার এক বিশ্বস্ত সহকর্মীর সাথে দেখা করব। আমরা একটা নিরাপদ পরিকল্পনা করব একসাথে। তুমি চিন্তা করো না, আমি কিছুতেই তোমাদের কোনো ক্ষতি হতে দেব না। দরজার ওপাশে করিডোরে দাঁড়িয়ে নিলয় নিঃশব্দে দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে পড়েছিল। বাবা মায়ের কথোপকথনের প্রতিটি শব্দ তার কানে এসেছিল স্পষ্ট। সে মেহরাব সাহেব নামটা শুনেছিল দ্বিতীয়বারের মতো, আর এবার সেটা তার মাথায় গেঁথে যায় স্থায়ীভাবে, একটা অস্পষ্ট ভয়ঙ্কর ছায়ার মতো। সেই একই রাতে শহরের অন্য প্রান্তে একটা থানার ছোট্ট অফিস কক্ষে বসেছিলেন দুজন নারী পুলিশ অফিসার, লাবণ্য আর অঙ্কিতা। টেবিলের উপর ছড়ানো কিছু ফাইল, তার মধ্যে একটা ফাইলে লেখা নিখোঁজ তদন্ত। গত কয়েক মাসে শহরের বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া কয়েকটা মেয়ের নাম আর ছবি। অঙ্কিতা, এই 3টা কেসের প্যাটার্ন একই রকম। দেখ, প্রত্যেকটা মেয়ে সীমান্তবর্তী এলাকা থেকে হারিয়েছে, আর প্রত্যেকবার শেষবার তাদের একটা কালো গাড়ির কাছে দেখা গেছে। এইটা কাকতালীয় হতে পারে না। অঙ্কিতা ফাইলটা হাতে নিয়ে মনোযোগ দিয়ে দেখেন। তার চোখে একটা তীক্ষ্ণ সন্দেহ জেগে ওঠে ধীরে ধীরে। আমিও এটাই ভাবছিলাম আপা। আর গত সপ্তাহে যে ইনফর্মার আমাদের সাথে যোগাযোগ করেছিল, সে বলেছিল এই ব্যবসার পেছনে নাকি শহরের সবচেয়ে বড় একটা নাম জড়িত, কিন্তু কেউ প্রমাণ দিতে সাহস পায় না। লাবণ্য ফাইলটা বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে বসে। তার চোখে একটা দৃঢ়তা ফুটে ওঠে স্পষ্টভাবে। আমরা যতদিন না প্রমাণ পাচ্ছি ততদিন এই কেসটা বন্ধ হবে না, তা যত বড় নামই জড়িত থাকুক। কিন্তু আমাদের সাবধানে এগোতে হবে, কারণ যদি সত্যিই এমন কেউ জড়িত থাকে যার হাত অনেক দূর পর্যন্ত পৌঁছায়, তাহলে আমরা নিজেরাও বিপদে পড়ে যেতে পারি। অঙ্কিতা মাথা নেড়ে সম্মতি জানান। দুজনে আবারও ফাইলের দিকে ঝুঁকে পড়েন। বাইরে তখন শহরের রাত গভীর হচ্ছিল ধীরে ধীরে। কেউ জানে না এই একই রাতে শহরের 3টে ভিন্ন প্রান্তে 3টে ভিন্ন সুতো একে অপরের দিকে এগিয়ে আসতে শুরু করেছে নিঃশব্দে। পরদিন সকাল, মোহাম্মদপুরের গলিতে একটা হালকা কুয়াশা জমেছিল তখনও। সূর্য সবে মাথা তুলছিল দূরের বাড়িঘরের আড়াল থেকে। ইমরান চৌধুরী ঘুম থেকে উঠে দেখেন তার স্ত্রী আগেই রান্নাঘরে চলে গেছেন, অথচ তার চোখেও রাত জাগার ক্লান্তি স্পষ্ট। তিনি দ্রুত তৈরি হয়ে নেন। ব্রিফকেসের ভিতর সে খয়েরি খামটা সাবধানে ঢুকিয়ে রাখেন। তারপর বেরিয়ে পড়েন এক পুরনো সহকর্মীর সাথে দেখা করতে শহরের এক নিরিবিলি চায়ের দোকানে। সেই সহকর্মীর নাম কামাল হোসেন, যিনি এখন কাজ করেন সাইবার ক্রাইম ইউনিটে। তারা দুইজনেই বসেন দোকানের এক কোণার টেবিলে, যেখান থেকে পুরো দোকানটা নজরে রাখা যায়। ইমরান চৌধুরী গলা নামিয়ে কথা বলতে শুরু করেন। তাই চোখ বারবার দরজার দিকে যাচ্ছিল সতর্কভাবে। কামাল ভাই, মেহরাব সাহেবের লোকেরা জেনে গেছে আমার কাছে এই ফাইল আছে। কালকে রাতে আমার বাসার সামনে অচেনা লোক দেখা গেছে। আমার ছেলে নিজে দেখেছে তাদের। এখন আর দেরি করা যাবে না, আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে খুব দ্রুত। কামাল হোসেনের মুখে একটা তীব্র উদ্বেগ ফুটে ওঠে। তিনি চায়ের কাপটা নামিয়ে রাখেন টেবিলে, সরাসরি তাকান বন্ধুর দিকে। ফারুক, থুক্কু, ইমরান ভাই, আপনি যা বলছেন তা যদি সত্যি হয়, তাহলে এটা একটা শুধু ব্যক্তিগত হুমকি না, একটা বড় নেটওয়ার্কের অংশ। আমি উপর মহলে কথা বলে দেখি একটা প্রোটেকশন প্রোগ্রামের ব্যবস্থা করা যায় কিনা। কিন্তু আপনাকে ফাইলটা জমা দিতেই হবে, আনুষ্ঠানিকভাবে সাক্ষী হিসাবে দাঁড়াতে হবে আদালতে। ইমরান চৌধুরী কিছুক্ষণ চুপ থাকেন,
জানালার বাহিরে তাকান, যেখানে সকালের রাস্তার মানুষ চলাফেরা করছিল নিজেদের মতো। কেউ জানে না এই মুহূর্তে একজন বাবার মনে কি ঝড় বইছে তার পরিবারের নিরাপত্তা নিয়ে। আমি রাজি কামাল ভাই, অনেক দিন ধরে চুপচাপ তথ্য জোগাড় করে গেছি, কিন্তু এইবার সময় এসেছে কিছু একটা করার। আমার ছেলে যেন এমন একটা পৃথিবীতে বড় হয় যেখানে মেহরাবের মতো মানুষদের বয়ে কাউকে পালাতে না হয়। সেই একই সকালে নারায়ণগঞ্জের গুদাম ঘরে মেহেরাব সাহেব তার এক তথ্যদাতার কাছ থেকে একটা নতুন খবর পান। সে সরকারি অফিসের কাজ করে। ফোনে কথা বলছিলেন তিনি। তার মুখে একটা সন্তুষ্টির হাসি ফুটে ওঠে ধীরে ধীরে। তুমি নিশ্চিত ইমরান চৌধুরী আজকে কামাল হোসেনের সাথে দেখা করছে? তারা প্রোটেকশন প্রোগ্রামের কথা ভাবছে, জেনেও ভালো লাগলো। আমাদের হাতে সময় কম, ফাইলটা ঠিক কোথায় আছে সেটা খুঁজে বের করো এখনই। ফোন কেটে মেহেরাব সাহেব জানালার কাছে যান। বাইরের নদীর দিকে তাকিয়ে থাকেন অনেকক্ষণ। তার মাথায় একটা পরিকল্পনা ধীরে ধীরে আকার নিতে থাকে, সুনির্দিষ্টভাবে, যেভাবে একজন দক্ষ দাবারু তার পরবর্তী চাল ঠিক করে অনেক আগে থেকেই। একই সকালে ধানমন্ডি সেই বাড়িতে ডক্টর রাশেদুল ইসলাম তার ল্যাবে বসেছিলেন। সামনে সেই ছোট্ট ডিভাইসটা, তার এক পুরনো বন্ধু প্রফেসর ইকবাল রহমান, যিনি বিদেশে গবেষণা করেন, তার সাথে ভিডিও কলে কথা বলছিলেন তিনি। রাশেদুল, তুমি যা বলছো তা যদি সত্যি হয় তাহলে এটা বিজ্ঞানের ইতিহাসে একটা যুগান্তকারী আবিষ্কার হতে পারে। কিন্তু তুমি তো বলছো কিছু বিপজ্জনক মানুষের পেছনে পড়েছে, তাহলে তোমার উচিত এই মুহূর্তে এটা প্রকাশ না করে নিরাপদে সংরক্ষণ করা। ডক্টর রাশেদুল ইসলাম কিছুক্ষণ ভাবেন, তাই চোখ ঘরের এক কোণে রাখা মেয়ের একটা ছবির দিকে চলে যায় অজান্তেই। আমিও তাই ভাবছি ইকবাল, আমার মেয়ের নিরাপত্তার চেয়ে বড় কিছু নেই আমার কাছে। তুমি আমাকে সাহায্য করো, এমন একটা নিরাপদ জায়গা খুঁজে বের করতে হবে যেখানে এই অস্ত্র আর সংক্রান্ত সব গবেষণাপত্র নিরাপদে রাখা যায়। ভিডিও কল শেষ হওয়ার পর ডক্টর রাশেদুল ইসলাম কিছুক্ষণ চুপচাপ বসে থাকেন ল্যাবে নীরবতায়। তার সামনে টেবিলে রাখা সেই ছোট্ট ডিভাইসটা যেন হঠাৎ অনেক বেশি ভারী মনে হতে থাকে তার কাছে। তিনি উঠে গিয়ে আলমারি থেকে একটা পুরনো মোটা খাতা বের করেন। তার প্রতিটি পাতায় বছরের পর বছরের গবেষণার হাতে লেখা নোট, সূত্র, পরীক্ষার ফলাফল। তিনি খাতাটা বুকে জড়িয়ে ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন জানালার পাশে, বাগানের দিকে তাকিয়ে। ঠিক তখনই দরজায় ঢোকা পড়ে। শ্রাবণী স্কুলের ইউনিফর্ম পরে দাঁড়িয়েছিল, হাতে তার ব্যাগ, চোখে একটা কৌতূহল। বাবা, তুমি আজকে অফিসে যাবে না? তোমার মুখ এমন গম্ভীর কেন? আমি স্কুলে যাচ্ছি। তুমি কি আমাকে আজকে নিজে দিয়ে আসবে নাকি ড্রাইভার চাচা নিয়ে যাবে? ডক্টর রাশেদুল ইসলাম মেয়ের দিকে তাকিয়ে দ্রুত মুখে একটা স্বাভাবিক হাসি টেনে আনেন, খাতাটা লুকিয়ে ফেলেন পিছনে। না মা, আজকে আমি নিজেই তোমাকে দিয়ে আসবো স্কুলে। চলো, তুমি রেডি হয়ে নাও, এক্ষুনি আসছি। শ্রাবণী মাথা নেড়ে চলে যায়, কিন্তু তার বাবা সেই লুকোনো খাতাটা তার চোখ এড়ায় না। পুরোপুরি 6 বছরের এই মেয়ের চোখে এমন একটা তীক্ষ্ণতা আছে যেটা সহজে কিছু এড়িয়ে যেতে দেয় না। সেই একই সকালে মোহাম্মদপুরের বাড়িতে নিলয় স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে আসে ঘর থেকে। মনির তার পাশেই হাঁটছিল। রাস্তায় বেরিয়ে দুজনে হাঁটতে শুরু করে স্কুলের দিকে। শীতের সকালের হালকা কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি। নিলয়, তুই কি রাতে কিছু শুনেছিলি? আমি তো ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি, কিন্তু সকালে চাচি আর চাচার মুখ দেখে মনে হলো কিছু একটা হয়েছিল গতকাল রাতে। নিলয় কিছুক্ষণ চুপ থাকে, রাস্তার দিকে তাকিয়ে হাঁটতে থাকে। তারপর ধীরে মুখ খোলে। তার গলায় একটা অস্বাভাবিক গম্ভীরতা, যেটা তার বয়সের সাথে মেলে না। মনির ভাই, বাবার মায়ের কথা আমি শুনে ফেলেছিলাম দরজার বাইরে থেকে। একটা লোকের নাম বারবার আসছিল, মেহরাব সাহেব। বাবা বলেছিল এই লোকটা নাকি অনেক ভয়ঙ্কর, আর বাবার কাছে এমন একটা জিনিস আছে যেটা দিয়ে এই লোকটাকে ধরা যাবে। মনিরের পা থেমে যায় হঠাৎ। তার মুখে একটা আতঙ্কের ছায়া নেমে আসে দ্রুত। মানে চাচা এমন একজন ভয়ঙ্কর মানুষের বিরুদ্ধে কাজ করছেন? তাহলে কি আমরাও এখন বিপদে পড়ে যাব রে? আমার তো এখন ভয় লাগছে খুব। নিলয় বন্ধুর দিকে তাকায়। তার চোখে ভয়ের সাথে মিশে থাকে একটা অচেনা দৃঢ়তা, যেটা তার 7 বছরের সাথে একদম মানায় না। আমার কাছেও ভয় লাগছে মনির ভাই, কিন্তু বাবা তো সবসময় বলেন
ভয় পেলেই পালিয়ে যাওয়া কোনো সমাধান না। আমরা যদি সবসময় সতর্ক থাকি, চোখ কান খোলা রাখি, তাহলে হয়তো আগে থেকেই বুঝতে পারবো কিছু ভুল হলে। স্কুলে পৌঁছে দুই ভাই ক্লাসে ঢুকে পড়ে, কিন্তু নিলয়ের মন সেদিন পড়ায় বসে না ঠিকমতো। টিফিন পিরিয়ডে সে আর মনির মাঠের এক কোণে বসেছিল চুপচাপ। যখন তাদের কাছে এসে বসে তাদেরই ক্লাসের একটা মেয়ে, নাম মিতালি, বয়স 8, শান্ত স্বভাবের, চোখে সবসময় একটা পর্যবেক্ষণকারী দৃষ্টি। তোরা দুজন আজকে এমন চুপচাপ কেন? সকাল থেকে দেখছি একটা কথাও বলিসনি ক্লাসে। নিলয় তো সবসময় হাত তুলেই উত্তর দেয়, আজকে একবারও দিলি না। কিছু হয়েছে কি তোদের বাসায়? নিলয় একটু ইতস্তত করে, তারপর মিতালির দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেয় পুরোপুরি সত্যিটা না বলার, শুধু একটা অস্পষ্ট উত্তর দেওয়ার। কিছু না মিতালি, শুধু বাসায় একটু ব্যস্ততা চলছে আজকাল, বাবার অফিসের কাজ নিয়ে। তুই চিন্তা করিস না, আমরা ঠিক আছি। মিতালি কিছুক্ষণ তাদের দুজনের মুখের দিকে তাকিয়ে থাকে, তাই চোখে একটা সন্দেহ স্পষ্ট, কিন্তু সে আর প্রশ্ন করে না। শুধু নিজের টিফিন বক্স থেকে কয়েকটা বিস্কিট বের করে তাদের দিকে এগিয়ে দেয়। ঠিক আছে, তোরা যদি বলতে না চাস তাহলে জোর করব না, কিন্তু মনে রাখিস আমরা বন্ধু। কোনো সমস্যা হলে আমাকে বলতে পারিস যে কোনো সময়। নিলয় বিস্কিট হাতে নিয়ে একটু মৃদু হাসি দেয়, মনে মনে ভাবে এই সাধারণ নিরাপদ বন্ধুত্বের মুহূর্তগুলো হয়তো আর বেশি দিন থাকবে না তাদের জীবনে। যদিও সে তখনও জানে না ঠিক কতটা সত্যি হয়ে উঠবে এই আশঙ্কা আগামী দিনগুলোতে। বিকেলের রোদ তখন আরও একটু হেলে পড়েছিল পশ্চিম আকাশে। স্কুলের ছুটির ঘন্টা বেজে ওঠার পর ছেলে মেয়েদের ভিড় জমেছিল গেটের সামনে। ব্যাগ কাঁধে নিয়ে ছুটে বেরিয়ে আসছিল একে একে। তাদের চিৎকার আর হাসির শব্দে গমগম করছিল স্কুলের সামনের রাস্তাটা। নিলয় আর মনির ভিড়ের মধ্যে দিয়ে বেরিয়ে আসে ধীরে ধীরে। তাদের গায়ে স্কুলের নীল ইউনিফর্ম, কাঁধে ভারী ব্যাগ, পায়ে সেই একই পুরনো জুতো, যেগুলো দুজনেরই একটু ছোট হয়ে এসেছে গত কয়েক মাসে। রাস্তা ধরে হাঁটতে শুরু করে দুজনে, মোহাম্মদপুরের সেই চেনা গলিগুলো ধরে, যেখানকার প্রতিটি দোকান, প্রতিটি বাড়ি তাদের চেনা। প্রতিটি মোড়ে কোনো না কোনো পরিচিত মুখ তাদের পড়ে যায় অনায়াসেই। রাস্তার পাশে একটা চায়ের দোকানে বসে থাকা এক বৃদ্ধ লোক হাত নাড়েন। তাদের দেখে নিলয় হাসি মুখে পাল্টা হাত নাড়ে। এটা তাদের প্রতিদিনের অভ্যেস। কিন্তু আজকের বিকেলটা অন্যরকম ছিল। বাতাসে একটা অস্পষ্ট, অনুভূত না হওয়ার মতো একটা টান ছিল, যেটা শুধু নিলয়ের মতো একজন সূক্ষ্ম পর্যবেক্ষক ছাড়া আর কারো চোখে পড়তো না। গলির মুখে পৌঁছতেই নিলয়ের পা হঠাৎ থেমে যায়। তার শরীরের প্রতিটি পেশি সাথে সাথে সতর্ক হয়ে ওঠে। যদিও বাইরে থেকে দেখলে সেই পরিবর্তনটা প্রায়ই অদৃশ্য। সে দেখতে পায় গলির মুখে একটা কালো রঙের গাড়ি দাঁড়িয়ে আছে, এমন জায়গায় যেখানে সাধারণত কোনো গাড়ি পার্ক করে না কেউ। রাস্তার একদম ধারে একটা পুরনো দেওয়ালের ছায়ায় আধা লুকোনো অবস্থায় গাড়িটির কাঁচ কালো, টিন্টেড। ভিতরে কে বা কারা আছে সেটা সহজে বোঝা যাচ্ছিল না বাইরে থেকে, কিন্তু নিলয় লক্ষ্য করে গাড়ির ইঞ্জিন চালু আছে। এক্সস্ট পাইপ থেকে হালকা ধোঁয়া বেরিয়ে আসছে শীতের বাতাসে, যার মানে গাড়িটা অনেকক্ষণ ধরে এখানেই দাঁড়িয়ে আছে, কোথাও যাওয়ার তাড়া নেই তার। মনির ভাই, ওই গাড়িটা দেখ, ওরা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে, কিন্তু কারোর সাথে কথা বলছে না, কোথাও যাচ্ছেও না। এটা স্বাভাবিক না। আমাদের বাড়ির দিকে বারবার তাকাচ্ছে ওরা। তুই লক্ষ্য কর, গাড়ির জানালাটা একটু নামানো, ভেতর থেকে কেউ একজন দূরবীনের মতো কিছু একটা দিয়ে বারবার দেখছে আমাদের গলির দিকে। মনি থমকে দাঁড়ায় বন্ধুর কথায়। তার চোখ শুরু হয়ে যায় গাড়িটার দিকে তাকাতে গিয়ে। তার শ্বাস একটু দ্রুত হয়ে ওঠে অজান্তেই। সে গাড়িটার দিকে আরও কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে, তারপর নিলয়ের হাত শক্ত করে চেপে ধরে তার হাতের তালু ঘেমে উঠেছিল ততক্ষণে। তুই ঠিক বলেছিস, আমার শরীর কেমন যেন কাঁপছে এটা দেখে। আমরা কি সোজা বাসায় যাব নাকি অন্য রাস্তায় দিয়ে ঘুরে যাব? আমার ভয় লাগছে ওই গাড়ির পাশ দিয়ে যেতে। যদি ওরা আমাদের কিছু বলে বা কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে কি হবে? নিলয় কয়েক সেকেন্ডের জন্য চুপ থাকে,
তার চোখ দ্রুত পুরো এলাকাটা জরিপ করে নেয়। গলির বিকল্প রাস্তাগুলো, দূরত্ব, সময় সব কিছু হিসেব করে ফেলে তার ছোট্ট মস্তিষ্কে এক মুহূর্তের মধ্যেই। ঠিক যেভাবে সে তাসের কার্ড মনে রাখে নিখুঁতভাবে, সে জানে এই মুহূর্তে ভয় পেয়ে থমকে দাঁড়িয়ে থাকলে চলবে না, একটা সিদ্ধান্ত নিতে হবে দ্রুত। আমরা এই গলি দিয়ে ঘুরে যাব। এটা একটু লম্বা রাস্তা, কিন্তু ওই গাড়ির সামনে দিয়ে যেতে হবে না। ওই পুরনো মসজিদের পাশ দিয়ে গেলে আমরা পেছনের রাস্তা দিয়ে বাসায় পৌঁছাতে পারবো। ওরা আমাদের দেখতেও পাবে না। বাসায় গিয়ে বাবাকে বলতে হবে এই কথা। এইটা একটা জরুরি তথ্য হতে পারে। তুই আমার সাথে সাথে হাঁট, পেছনে তাকাবি না বারবার। দুই ভাই সাবধানে প্রায় দৌড়ের মতো গতিতে ঘুরপথ ধরে হাঁটতে শুরু করে। তাদের বুকের ভিতর হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠেছিল, কিন্তু নিলয়ের পা টলেনি একবারও। সে সামনের দিকে তাকিয়ে হেঁটে যায় স্থির পদক্ষেপে। মনিরকে হাত ধরে নিয়ে যায় নিজের সাথে, পুরনো মসজিদের পাশ দিয়ে একটা সরু গলি দিয়ে, তারপর একটা খোলা মাঠের ধার দিয়ে ঘুরে তারা অবশেষে পৌঁছয় তাদের বাড়ির পিছনে ছোট্ট দরজার কাছে, যেটা সাধারণত ব্যবহার হয় না, কিন্তু আজকে সেই দরজায় তাদের নিরাপদ পথ হয়ে দাঁড়ায়। দরজা দিয়ে ঢুকেই নিলয় সোজা চলে যায় রান্নাঘরের দিকে। তার শ্বাস তখনও ভারী, কপালে ঘাম জমেছিল সামান্য। যদিও শীতের বিকেল ছিল, রেহনুমা বেগম তখন বিকেলের নাস্তা তৈরি করছিলেন চুলোর সামনে। তেলে পেঁয়াজু ভাজার শব্দ আসছিল খুন্তির নড়াচড়ায়। ছেলেকে এভাবে হাঁপাতে হাঁপাতে ঢুকতে দেখে তিনি সাথে সাথেই চুলা বন্ধ করে দেন। তার মুখে একটা তীব্র উদ্বেগ ফুটে ওঠে মুহূর্তেই। তোরা এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? তোদের মুখ এমন সাদা হয়ে আছে কেন? এভাবে কিছু দেখেছিস রাস্তায়? তোরা দৌড়ে এসেছিস মনে হচ্ছে। কেউ কি পেছনে তাড়া করেছিল তোদের? মা, গলির মুখে একটা অচানক গাড়ি দাঁড়িয়ে আছে। দুজন লোক বসে আছে ভেতরে। তারা বারবার আমাদের বাড়ির দিকে তাকাচ্ছিল, দূরবীনের মতো কিছু একটা দিয়ে। আমরা ভয় পেয়ে অন্য রাস্তা দিয়ে ঘুরে এসেছি। ওরা হয়তো আমাদের দেখেও নি। রেহনুমা বেগমের হাত থেকে খুন্তিটা প্রায় পড়েই যায় মেঝেতে। তিনি দ্রুত জানালার কাছে গিয়ে পর্দার একটা কোণা সরিয়ে সাবধানে বাইরে উকি দেন। তার মুখ ফ্যাকাশে হয়ে যায় মুহূর্তেই সেই কালো গাড়িটা দূর থেকে দেখতে পেয়ে। তোরা ভেতরে যা, এখনই দরজা বন্ধ করে থাক, জানালার কাছে যাবি না কেউ। আমি তোর বাবাকে ফোন করছি এক্ষুনি, তিনি এখনই আসুক বাসায়। সেই সন্ধ্যায় ইমরান চৌধুরী স্ত্রীর ফোন পেয়ে অফিস থেকে সরাসরি ছুটে আসেন বাসায়। তার হাতে ব্রিফকেসটা এলোমেলোভাবে ধরা, শার্টের বোতাম একটা খোলা, তার মুখে একটা তীব্র উদ্বেগ স্পষ্ট। বাড়িতে ঢুকেই তিনি প্রথমে ছেলেকে খোঁজেন। নিলয়কে সোফায় বসে তার সামনে হাঁটু গেড়ে বসেন, তার চোখে চোখ রাখেন সরাসরি, গলার স্বরে একটা চাপা উত্তেজনা। বাবা, তুমি যেটা দেখেছো সেইটা আমাকে আবার বলো। ধীরে ধীরে প্রতিটা খুঁটিনাটি মনে করার চেষ্টা করো। লোকগুলোর চেহারা মনে আছে তোমার? গাড়ির রংটা কি ছিল? নাম্বার প্লেটের কোনো অংশ মনে আছে কি? তাড়াহুড়ো করো না, শান্তভাবে চিন্তা করে বলো। নিলয় চোখ বন্ধ করে কিছুক্ষণ মনে করার চেষ্টা করে। তার ছোট্ট মস্তিষ্ক পুরো দৃশ্যটা আবারও ফিরিয়ে আনে নিখুঁতভাবে, ঠিক যেভাবে সে তাসের প্যাটার্ন মনে রাখে খেলার সময়। প্রতিটি বিবরণ একটা একটা করে সাজিয়ে নেয় মাথার ভিতরে। বাবা, গাড়িটা কালো রঙের ছিল, নতুন মডেলের মনে হলো। কাজগুলো কালো টিন্টের ছিল, ভেতরটা দেখা যাচ্ছিল না। নম্বর প্লেটের শুরুতে ঢাকা মেট্রো লেখা ছিল, আর শেষে একটা 60 সংখ্যা ছিল মনে হয়। পুরো নম্বরটা স্পষ্ট দেখতে পারিনি, কারণ দূর থেকে দেখেছি। একজন লোকের গালে একটা কাটা দাগ ছিল বাঁ পাশে, চোয়াল থেকে কানের নিচ পর্যন্ত লম্বা একটা দাগ। আর তার হাতে একটা কালো দূরবীনের মতো জিনিস ছিল, যেটা দিয়ে সে আমাদের গলির দিকে তাকিয়েছিল। ইমরান চৌধুরীর চোখ বড় হয়ে যায় ছেলের এই নিখুঁত স্মৃতিশক্তি দেখে। তিনি দ্রুত পকেট থেকে একটা ছোট নোটবুক বের করে এই তথ্যগুলো লিখে নেন। তার হাত সামান্য কাঁপছিল উত্তেজনায়, একই সাথে গর্বে আর ভয়ে মিশ্র একটা অনুভূতি নিয়ে। তুমি অসাধারণ একটা কাজ করেছো বাবা। এই তত্ত্বটা কামাল ভাইকে দিলে হয়তো অনেক সাহায্য হবে। এই গালের কাটা দাগওয়ালা লোকটাকে হয়তো তারা চিনতে পারবে তাদের ডাটাবেসে। কিন্তু এখন থেকে তোমাকে আরও সাবধানে থাকতে হবে। স্কুলে যাওয়া আসার সময় কখনো একা থাকবে না।
সবসময় মনিরের সাথে থাকবে। আর অচেনা কাউকে দেখলে সাথে সাথে নিরাপদ কোনো দোকানে বা পরিচিত কারো বাড়িতে ঢুকে পড়বে। রেহনুমা বেগম পাশে বসেছিলেন এতক্ষণ। তার চোখে জল টলমল করছিল। তিনি ছেলেকে বুকে জড়িয়ে ধরেন শক্ত করে, যেন এই আলিঙ্গনের মাধ্যমে সব বিপদ থেকে তাকে আড়াল করে রাখতে পারবেন। মনির তাদের পাশে দাঁড়িয়েছিল চুপচাপ, তার মুখেও ভয়ের ছাপ স্পষ্ট, কিন্তু সে কিছু বলে না, শুধু নিলয়ের কাঁধে হাত রাখে একটা নীরব সমর্থনের ভঙ্গিতে। সেই একই সন্ধ্যায় নারায়ণগঞ্জের গুদাম ঘরে মেহরাব সাহেবের কাছে খবর আসে তার লোকেদের ব্যর্থতার। রফিকা সেলিম দাঁড়িয়েছিল টেবিলের সামনে, তাদের মাথা নিচু, চোখে একটা স্পষ্ট ভয়, কারণ তারা জানে ব্যর্থতার সংবাদ মেহরাব সাহেবকে কতটা ক্ষুব্ধ করতে পারে। মেহরাব সাহেব, বাচ্চা দুটো আমাদের দেখে ফেলেছে। ওরা অন্য রাস্তা দিয়ে ঘুরে বাসায় ঢুকে পড়েছে। আমরা কিছু করার আগেই বড় ছেলেটা নিলয় নাকি নাম, খুব দ্রুত বুঝে ফেলেছে পরিস্থিতি। তার বয়সের তুলনায় সে অনেক বেশি সতর্ক। মেহরাব সাহেবের মুখে একটা তীব্র বিরক্তি ফুটে ওঠে এই খবর শুনে। তিনি তসবিহ ঘোরানো থামিয়ে দেন হঠাৎ। তার চোখে একটা কঠিন ঠান্ডা আলো জ্বলে ওঠে, যেটা দেখলে যে কারো বুকে ভয় ধরে যায়। এত সহজ একটা কাজ তোমরা ব্যর্থ হলে কিভাবে? দুইটা বাচ্চা ছেলে তোমাদের চিনে ফেললো, এটা একদম অগ্রহণযোগ্য একটা ভুল। এখন থেকে আরো সতর্কভাবে কাজ করতে হবে, কোনো ভুলের সুযোগ নেই আর। কারণ ইমরান চৌধুরী এখন সাবধান হয়ে গেছে, তার পরিবার সতর্ক হয়ে যাবে এইবার। সেলিম কিছু একটা বলতে গিয়েও থেমে যায়। তার সাহস হয় না মেহরাব সাহেবের এই মুহূর্তে রাগের সামনে কিছু বলার। মেহরাব সাহেব কিছুক্ষণ চুপ থেকে আবার তসবিহ হাতে তুলে নেন। তার মাথায় একটা নতুন পরিকল্পনা আকার নিতে শুরু করে ধীরে ধীরে। এবার থেকে সরাসরি নজরদারি বন্ধ করো, ওরা টের পেয়ে যাবে। অন্য পথে যেতে হবে আমাদের, এমন কেউ যাকে ওরা সন্দেহ করবে না। ইমরান চৌধুরী অফিসের ভেতরে বা তার পরিচিত মহলে এমন কেউ থাকতে পারে যাকে আমরা কাজে লাগাতে পারি। খুঁজে বের করে এমন একজনকে। ঘরে একটা থমথমে নীরবতা নামে। বাইরে সন্ধ্যার অন্ধকার গাঢ় হতে থাকে নদীর উপর। দূরে কোথাও একটা নৌকার ইঞ্জিনের শব্দ ভেসে আসে, তারপর মিলিয়ে যায় নীরবতায়। সেই একই রাতে ধানমন্ডির বাড়িতে ডক্টর রাশিদুল ইসলাম তার ল্যাবের দরজা বন্ধ করে বসেছিলেন একা। সামনে সেই মোটা খাতাটা খোলা, যেখানে তার বছরের পর বছরের গবেষণা লেখা। তিনি প্রতিটি পাতা সাবধানে ফটোকপি করছিলেন একটা ছোট স্ক্যানার দিয়ে। ফাইলগুলো এনক্রিপ্ট করে পাঠিয়ে দিয়েছিলেন প্রফেসর ইকবাল রহমানের কাছে বিদেশে, যাতে তার গবেষণার একটা নিরাপদ কপি থেকে যায় দেশের বাহিরে। কাজ করতে করতে তার মোবাইল ফোনে একটা মেসেজ আসে অচেনা একটা নাম্বার থেকে। তিনি মেসেজটা খোলেন, তার হাত সামান্য কেঁপে ওঠে মেসেজের লেখা পড়ে। মেসেজে লেখা ছিল শুধু কয়েকটা শব্দ: আপনার গবেষণা সম্পর্কে আমরা জানি, আপনার মেয়ের নিরাপত্তার কথা ভেবে দেখবেন। ডক্টর রাশিদুল ইসলামের বুকের ভিতর একটা তীব্র আতঙ্ক জেগে ওঠে এই মেসেজ পড়ে। তিনি দ্রুত উঠে দাঁড়ান, ছুটে যান মেয়ের ঘরের দিকে। শ্রাবণী তখন ঘুমিয়েছিল শান্তভাবে, তার ছোট মুখে একটা নিষ্পাপ প্রশান্তি। তিনি দরজার কাছে দাঁড়িয়ে মেয়েকে দেখেন কিছুক্ষণ। তার চোখে জল জমে ওঠে, একটা তীব্র অসহায়ত্ব আর ভয় তাকে গ্রাস করে নেয় সেই মুহূর্তে। তিনি ধীরে দরজা বন্ধ করে ফিরে আসেন নিজের ঘরে। স্ত্রীর কাছে গিয়ে বসেন, তার মুখে একটা গভীর দুশ্চিন্তার ছাপ। তার স্ত্রী তখনও জেগেছিলেন, বই পড়ছিলেন বিছানায়। স্বামীর মুখ দেখে বইটা নামিয়ে রাখেন তিনি। সেই একই মুহূর্তে মোহাম্মদপুরে ইমরান চৌধুরী তার ঘরে বসে কামাল হোসেনকে ফোন করছিলেন নিলয় দেওয়া তথ্যগুলো জানানোর জন্য। রেহনুমা বেগম পাশেই বসেছিলেন, তার হাতে এক কাপ চা ধরা, কিন্তু সেটা ঠান্ডা হয়ে গিয়েছিল অনেকক্ষণ আগেই। তিনি সেটা খাওয়ার কথাও ভুলে গিয়েছিলেন উদ্বেগের চোটে। শহরের 3টে ভিন্ন প্রান্তে সেই রাতে 3টে পরিবার জেগেছিল একই অজানা ভয় নিয়ে। প্রত্যেকের মনে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, আগামীকাল কি অপেক্ষা করছে তাদের জন্য। আর এই অদৃশ্য ছায়াটা ঠিক কত দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে তাদের জীবনে। পরদিন সকালে মোহাম্মদপুরে সেই গলিতে জড়ো হয় পুলিশের গাড়ি। একটার পর একটা তাদের লাল নীল বাতি নীরবে ঘুরতে থাকে সকালের কুয়াশা মাখা বাতাসে।
রাতের বৃষ্টি তখনও থামেনি পুরোপুরি। রাস্তায় জমে থাকা পানিতে সেই আলো প্রতিফলিত হয়ে একটা অদ্ভুত ভুতুড়ে দৃশ্য তৈরি করছিল। পাড়ার মানুষ জড়ো হয় দূর থেকে, কেউ কথা বলে না জোরে, শুধু ফিসফিস করে একে অপরের সাথে কানে কানে। তাদের চোখে একটা গভীর বিস্ময় আর আতঙ্ক স্পষ্ট। পুলিশের একজন সিনিয়র অফিসার নাম মাহবুব হাসান দাঁড়িয়েছিলেন বাড়ির সামনে। তার মুখে একটা কঠিন পেশাদার গাম্ভীর্য, কিন্তু তার চোখেও একটা চাপা মর্মাহত ভাব লুকোনো যাচ্ছিল না পুরোপুরি। কারণ এমন ঘটনা তিনি অনেক বছরের চাকরি জীবনে খুব কমই দেখেছেন। তার পাশে দাঁড়িয়েছিলেন আরেকজন অফিসার, নাম শাহিন আলম। হাতে একটা নোটবুক, দ্রুত কিছু লিখে নিয়েছিলেন প্রতিটি প্রমাণের বিবরণ। স্যার, বাড়ির ভেতরে সবকিছুই পরীক্ষা করা হয়েছে, কিন্তু পরিবারের দুইজন সন্তান মানে ছেলে আর তার চাচাতো ভাই, তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। এখনো পেছনের জানালাটা খোলা ছিল, মনে হচ্ছে তারা এই পথ দিয়ে পালিয়ে গেছে রাতের অন্ধকারে। মাহবুব হাসান বাড়ির পিছনের দিকে হেঁটে যান। সেই জানালাটা পরীক্ষা করেন মনোযোগ দিয়ে। তার কপালে একটা চিন্তার ভাঁজ পড়ে। এই এলাকার প্রতিটা রাস্তা, প্রতিটা গলি খুঁজে দেখতে হবে। স্টেশন, বাস স্ট্যান্ড, সব জায়গা খবর পাঠাও। দুইটা বাচ্চা ছেলে এই ঠান্ডা বৃষ্টির রাতে একা কোথায় যেতে পারে? বেশি দূরে যাওয়া সম্ভব না তাদের পক্ষে। সেদিন বিকেলের আরজে মাফিয়া নিউজ চ্যানেলের সংবাদদাতা নাম ফারিয়া হক একটা মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে যান বাড়ির সামনে। মাইক্রোফোনের গায়ে স্পষ্ট লেখা চ্যানেলের লোগো। তার পিছনে ক্যামেরাম্যান ধরে রাখে ক্যামেরা। লাইভ সম্প্রচার শুরু হয় সেই মুহূর্তে। আরজে মাফিয়া নিউজের পক্ষ থেকে আমি ফারিয়া হক এখন দাঁড়িয়ে আছি মোহাম্মদপুরের একটি বাড়ির সামনে, যেখানে গতকাল রাতে ঘটে গেছে একটা মর্মান্তিক ঘটনা। প্রাথমিক তথ্য অনুযায়ী এই বাড়ির বাসিন্দা একজন সরকারি কর্মকর্তা ছিলেন, যিনি সাইবার ইন্টেলিজেন্স বিভাগে কাজ করতেন। পুলিশ এখনো ঘটনার বিস্তারিত প্রকাশ করেনি, তবে সূত্র বলছে এইটা কোনো সাধারণ দুর্ঘটনা না। এই পরিবারের একটা 7 বছরের ছেলে ছিল, যাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। সাথে তার একজন 8 বছর বয়সী চাচাতো ভাইও নিখোঁজ। মাহবুব হাসান সংবাদদাতার সামনে এসে দাঁড়ান। তার হাতে একটা ফাইল, মুখে একটা সংযত কিন্তু গুরুগম্ভীর অভিব্যক্তি। আমরা তদন্ত শুরু করেছি। পূর্ণ শক্তি দিয়ে প্রতিটা সম্ভাব্য সূত্র অনুসরণ করা হচ্ছে। 2টা শিশু নিখোঁজ আছে এই ঘটনার সাথে সম্পর্কিত। আমরা তাদের নিরাপদ উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। জনসাধারণের কাছে অনুরোধ, কেউ যদি এই 2 শিশুর ব্যাপারে কোনো তথ্য পান, দয়া করে নিকটস্থ থানায় যোগাযোগ করুন। সেই সংবাদ সম্প্রচারিত হয় সারা দেশে। সেই সন্ধ্যায় মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে এই মর্মান্তিক ঘটনার কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজারো মানুষ শেয়ার করে সেই খবর। 2 নিখোঁজ শিশুর ছবি বারবার দেখানো হতে থাকে টিভির পর্দায়। কিন্তু নিলয় আর মণি তখন এই সব কিছু থেকে বহু দূরে, শহরের একদম বিপরীত প্রান্তে একটা পরিত্যক্ত রেল স্টেশনের ছাউনির নিচে জড়সড় হয়ে বসেছিল। তাদের গায়ের কাপড় তখনও ভেজা, তাদের ছোট্ট শরীর কাঁপছিল ঠান্ডায়। সেই রাতে ঠিক কী ঘটেছিল বাড়ির ভিতরে, কিভাবে 2 ভাই পালিয়ে বেরিয়ে এসেছিল, সেই ঘটনার বিস্তারিত এই মুহূর্তে বলা হবে না। সেটা থেকে যাবে অতীতের এক গভীর অন্ধকার মাধ্যম হয়ে, যেটা গল্পের পরবর্তী কোনো অংশে প্রকাশ পাবে। আপাতত শুধু এটুকু জানা থাকুক, সে রাতের পর থেকে 2টো বাচ্চা ছেলে একা হয়ে গিয়েছিল এই বিশাল শহরে। নিজেদের আসল পরিচয় লুকিয়ে রাখতে বাধ্য হয়েছিল বেঁচে থাকার তাগিদে। ভোরের দিকে একজন বৃদ্ধা ভিক্ষুক মহিলা তাদের খুঁজে পান রেল স্টেশনে। তাদের করুণ ক্ষুধার্ত অবস্থা দেখে এগিয়ে আসেন, কিছু শুকনো রুটি দেন খেতে। নিলয় তখন দ্রুত একটা সিদ্ধান্ত নেয়। তার ছোট্ট মাথায় তাদের আসল পরিচয় প্রকাশ করা বিপজ্জনক হতে পারে। তাই সে বলে তারা হারিয়ে গেছে একটা মেলা থেকে, তাদের নাম মনে করতে পারছে না ভয়ে। বৃদ্ধা মহিলা পুরোপুরি বিশ্বাস না করলেও তাদের নিয়ে যান কাছের একটা এতিমখানায়। এতিমখানার নাম ছিল আশার আলো শিশু সদন।
শহরের এক প্রান্তে একটা পুরনো দোতলা ভবনে চলত এই প্রতিষ্ঠান, যেখানে থাকতো প্রায় 50 জন এতিম আর পথশিশু। দেওয়ালের রং অনেক জায়গায় উঠে গিয়েছিল, কিন্তু প্রতিটি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হতো যত্ন সহকারে। উঠানে একটা বড় আম গাছ ছিল, যার ছায়ায় বিকেলে শিশুরা খেলাধুলা করত। এতিমখানার পরিচালিকা ছিলেন একজন মধ্যবয়স্ক নারী, নাম মমতাজ বেগম, যাকে সবাই ডাকতো মমতাজ আপা নামে। তার চোখে একটা কঠোরতা ছিল, নিয়ম শৃঙ্খলার ব্যাপারে তিনি কখনো ছাড় দিতেন না, কিন্তু সেই কঠোরতার আড়ালে লুকোনো ছিল একটা গভীর মমতা, যেটা বছরের পর বছর অসংখ্য এতিম শিশুকে বড় করে তুলতে গিয়ে তিনি অর্জন করেছিলেন। তোমাদের নাম কি বাবারা? তোমরা কোথা থেকে এসেছো? তোমাদের বাবা মায়ের কি হয়েছে? আমাকে সত্যি করে বলো। এইখানে তোমরা নিরাপদ থাকবে, ভয় পাওয়ার কিছু নেই। নিলয় মনিরের হাত ধরে দাঁড়িয়েছিল, তার চোখে একটা সতর্কতা। সে জানতো এই মুহূর্তে সত্যি কথা বলা মানে হয়তো আবার বিপদের মুখে পড়া। সে ধীরে মুখ খোলে, তার কণ্ঠস্বর কাঁপছিল সামান্য। আপা, আমার নাম আমরা ঠিক মনে করতে পারছি না। খুব ভয় পেয়ে গেছি আমরা। আমরা একটা মেলায় গিয়েছিলাম বাবা মায়ের সাথে, সেখান থেকে হারিয়ে গেছি ভিড়ের মধ্যে। তারপর অনেক হেঁটেছি, কোথায় যাচ্ছি বুঝতে পারিনি। মমতাজ বেগম কিছুক্ষণ তাদের দুজনের মুখের দিকে তাকিয়ে থাকেন। তার অভিজ্ঞ চোখ বুঝতে পারে এই বাচ্চাদের কথাই কিছু একটা অসম্পূর্ণ আছে, কিন্তু তিনি জোর করেন না বেশি। ঠিক আছে বাবা, তোমাদের এখন মনে না পড়লে জোর করব না। তোমরা এখন এখানে থাকবে। আমরা তোমাদের বাবা মাকে খুঁজে বের করার চেষ্টা করব থানায় খবর দিয়ে। ততদিন তোমরা এইখানে নিরাপদে থাকবে, আমাদের সাথে খাবে, পড়াশোনা করবে অন্য বাচ্চাদের মতো। সেদিন থেকে নিলয় আর মনির নতুন পরিচয়ে বসবাস শুরু করে এতিমখানায়। তাদের আসল অতীত গোপন রেখে মমতাজ আপা তাদের থানায় নিখোঁজ শিশু হিসেবে তালিকাভুক্ত করান, কিন্তু কোনো অভিভাবক তাদের খুঁজতে আসে না, কারণ কেউ জানতো না তারা এই এতিমখানায় আছে। এতিমখানায় জীবন প্রথম কয়েক মাস ছিল অত্যন্ত কঠিন দু ভাইয়ের জন্য। সকালে ঘুম থেকে উঠতে হতো সবার সাথে একসাথে, নিজেদের বিছানা নিজেদের গোছাতে হতো। তারপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নাস্তা করতে হতো একটা বড় হল ঘরে। নিলয় প্রথম দিকে চুপচাপ থাকতো বেশিরভাগ সময়। তার মনের ভিতর একটা গভীর শূন্যতা কাজ করত, কিন্তু ধীরে ধীরে সে লক্ষ্য করে ফেলে এতিমখানার প্রতিটি নিয়ম, প্রতিটি মানুষের অভাব, প্রতিটি মানুষের স্বভাব, আর সেই পর্যবেক্ষণ ক্ষমতা তাকে সাহায্য করে নতুন পরিবেশে টিকে থাকতে। এতিমখানায় একজন শিক্ষক ছিলেন, যার কবির স্যার, যিনি সন্ধ্যায় বাচ্চাদের পড়াতেন। তিনি প্রথম দিনেই লক্ষ্য করেন নিলয়ের অস্বাভাবিক বুদ্ধিমত্তা। যখন সে একটা কঠিন অঙ্ক এক মুহূর্তে সমাধান করে ফেলে সবাইকে অবাক করে দিয়ে। তুমি এই অঙ্কটা এত দ্রুত কিভাবে করলে বাবা? আমি তো ভেবেছিলাম এইটা তোমাদের বয়সের বাচ্চাদের জন্য অনেক কঠিন হবে, কিন্তু তুমি তো চোখের পলকে সমাধান করে ফেললে। নিলয় লাজুক হাসে। তার উত্তর দেওয়ার আগে একটু ভাবে, কারণ সে জানে বেশি নজর কাড়া তার জন্য বিপজ্জনক হতে পারে। তবুও সে সম্পূর্ণ নিজেকে লুকোতে পারে না। স্যার, সংখ্যাগুলো আমার মাথায় একটা ছবির মতো ভেসে ওঠে। আমি শুধু সেই ছবিটা পড়ি। আমি জানি না এটা কিভাবে হয়, এটা এমনি এমনি হয়ে যায় আমার কাছে। বছরের পর বছর কেটে যায় এভাবেই এতিমখানায়। নিলয় আর মনির একে অপরের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। তাদের মাঝের বন্ধন আরও গভীর হয় প্রতিটি কঠিন দিনের সাথে। নিলয় গোপনে শিখতে শুরু করে কম্পিউটারের ব্যবহার, এতিমখানার একটা পুরনো কম্পিউটার ব্যবহার করে, যেটা দান করেছিল একজন হৃদয়বান দাতা। মনির তার পাশে থেকে সাহস যোগায়। দুজনে একসাথে স্বপ্ন দেখে এমন একটা ভবিষ্যতের, যেখানে তারা নিজেদের শক্তি দিয়ে দুনিয়া বদলে দিবে। সময় থেমে থাকে না কখনো, সে এগিয়ে যায় নিঃশব্দে নির্মমভাবে। 12 বছর কেটে যায় এই ঘটনার পর। সেই ছোট্ট 7 বছরের নিলয় আর 8 বছরের মনির এখন পরিণত হয়েছে দুজন তরুণে, যাদের নাম শহরের অন্ধকার আর আলোকিত দুই জগতেই ফিসফিস করে উচ্চারিত হয়। যদিও তাদের আসল পরিচয় এখনও কেউ জানে না। ছোটবেলায় সেই সরল নিষ্পাপ জগৎটা এখন শুধু স্মৃতি হয়ে রয়ে গেছে, কিন্তু সেই স্মৃতি তাদের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে। বর্তমান
রাত তখন প্রায় 12টা। ঢাকার একটা অভিজাত এলাকার বিশাল একটা কর্পোরেট ভবন, কাচের দেওয়ালে মোড়ানো পুরো বিল্ডিংটা। রাতের অন্ধকারে শুধু কয়েকটা ফ্লোরে আলো জ্বলছিল, বাকি সবটা ডুবেছিল নিস্তব্ধতায়। এই ভবনের বেসমেন্টে একটা সার্ভার রুম ছিল, যেখানে রাখা ছিল শহরের সবচেয়ে বড় একটা মানব পাচার চক্রের সমস্ত ডিজিটাল রেকর্ড, এনক্রিপ্ট করা, সুরক্ষিত এমনভাবে যে সাধারণ কোনো হ্যাকারের পক্ষে সেখানে ঢোকা প্রায় অসম্ভব। ভবনের ছাদে অন্ধকারের মধ্যে দুটো ছায়ামূর্তি নিঃশব্দে নড়াচড়া করছিল। একজনের গায়ে কালো রঙের একটা ফিটেড জ্যাকেট, মুখে একটা কালো মাস্ক, শুধু চোখ দুটো বেরিয়েছিল যেগুলোতে একটা তীক্ষ্ণ স্থির মনোভাব। তাকে শহরের অন্ধকার জগতে ডাকা হতো একটা কোড নেমে, ভাইরাস CR7, আর হাতে একটা ছোট ল্যাপটপ। তার আঙুলগুলো কিবোর্ডের উপর নাচছিল অবিশ্বাস্য গতিতে। প্রতিটি কমান্ড টাইপ করার সাথে সাথে স্ক্রিনে ভেসে উঠছিল একের পর এক কোডের লাইন। তার পাশেই বসেছিল আরেকজন, তারও গায়ে একই রকম কালো পোশাক, কিন্তু তার শরীরের গঠন একটু ভারী। তার হাতে একটা ছোট্ট রিসিভার, কানে একটা মাইক্রো ইয়ারপিস। তাকে সবাই চেনে হোয়াইট ব্রেকার নামে। সে ভবনের নিচের দিকে তাকিয়েছিল, তার চোখ প্রতিটি জানালা, প্রতিটি সিসিটিভি ক্যামেরার অবস্থান খুঁটিয়ে দেখছিল। ভাইরাস, তুই ভেতরের সার্ভারে ঢুকতে পারছিস। এখানে বসে থাকা নিরাপদ না। বেশিক্ষণ নিচের সিকিউরিটি গার্ড দুইজন প্রতি বেশ মিনিটে একবার রাউন্ড দেয়। আমাদের হাতে সময় খুব কম, তুই তাড়াতাড়ি কর। ভাইরাস CR7 জবাব দেয় না। সাথে সাথে তার সম্পূর্ণ মনোযোগ তখন স্ক্রিনের দিকে। তার চোয়াল শক্ত হয়েছিল, কপালে ঘামের একটা সরু রেখা। এই সার্ভারটা 3 স্তরের ফায়ারওয়ালের পিছনে লুকানো। বাইরের কেউ যদি সরাসরি অ্যাটাক করে, সাথে সাথে অ্যালার্ম বেজে উঠবে পুরো বিল্ডিংয়ে। আমাকে প্রথমে তাদের অভ্যন্তরীণ নেটওয়ার্কে একটা ফাঁক খুঁজে বের করতে হবে, একটা এমন ডিভাইস যেটা এই নেটওয়ার্কের সাথে যুক্ত কিন্তু ঠিকমতো সুরক্ষিত না। সে তার স্ক্রিনে একটা প্রোগ্রাম চালু করে, যেটা আশেপাশের সমস্ত ওয়াইফাই সিগন্যাল স্ক্যান করতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই একটা তালিকা ভেসে ওঠে স্ক্রিনে, বিভিন্ন ডিভাইসের নাম আর তাদের সিগন্যাল স্ট্রেংথ। তার চোখ দ্রুত সেই তালিকা স্ক্যান করে, একটা নাম দেখে থেমে যায়। পেয়ে গেছি। এই বিল্ডিংয়ের 4র্থ তলায় একটা প্রিন্টার আছে, নেটওয়ার্কের সাথে যুক্ত, কিন্তু তার ফার্মওয়্যারটা আপডেট করা হয়নি অনেক বছর ধরে। এইটা এখনও একটা পুরনো দুর্বল প্রোটোকল ব্যবহার করছে, যেটা ভেদ করা সম্ভব। বেশিরভাগ কোম্পানি তাদের প্রধান সার্ভার কড়াভাবে সুরক্ষিত রাখে, কিন্তু প্রিন্টার, স্ক্যানারের মতো ছোটোখাটো ডিভাইসগুলো প্রায়ই ভুলে যায়, আর এইটাই হয় তাদের সবচেয়ে বড় দুর্বলতা। সে দ্রুত একটা এক্সপ্লয়েট কোড লিখতে শুরু করে, যেটা সেই প্রিন্টারের পুরনো ফার্মওয়্যারের একটা পরিচিত দুর্বলতা কাজে লাগাবে। কয়েক মিনিটের মধ্যেই তার স্ক্রিনে একটা বার্তা ভেসে ওঠে, অ্যাক্সেস গ্রান্টেড। আর সেই মুহূর্তে সে একটা ছোট্ট বিজয়ের হাসি দেয় মাস্কের নিচে, যেটা বাইট ব্রেকার দেখতে পায় না, কিন্তু অনুভব করতে পারে তার কণ্ঠস্বরে। ঢুকে গেছি প্রিন্টারের নেটওয়ার্কে। এখন আমাকে এইখান থেকে ধীরে ধীরে ভেতরের দিকে যেতে হবে। একটা একটা করে সার্ভার স্ক্যান করে দেখতে হবে কোনটা সেই টার্গেট সার্ভার। এটা একটু সময় নেবে। তুই নিচের দিকে চোখ রাখ, যদি কোনো সমস্যা দেখিস সাথে সাথে আমাকে জানাবি। বাইট ব্রেকার তার রিসিভার হাতে নিয়ে নিচের দিকে ঝুঁকে দেখে নিজের রাস্তায় দুজন সিকিউরিটি গার্ড হেঁটে যাচ্ছিল তাদের নির্ধারিত রুমে। তাদের হাতে টর্চ লাইট, মাঝে মধ্যে সেই আলো ঘুরিয়ে দেখছিল আশেপাশে। সে তাদের গতিবিধি মনোযোগ দিয়ে লক্ষ্য করে। তার হাতে ধরা একটা ছোট ঘড়ির মতো ডিভাইসে সময় গুনতে শুরু করে। ভাইরাস, গার্ডরা এখন পূর্ব দিকে কোনায় আছে। তাদের ফিরে আসতে আরও প্রায় 12 মিনিট লাগবে। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি, 3য় তলায় একটা জানালায় আলো জ্বলে উঠলো হঠাৎ। ওইখানে কেউ একজন জেগে আছে মনে হচ্ছে। এই এত রাতে? ভাইরাস CR7-এর আঙুল থেমে যায় কিবোর্ডের উপর এক মুহূর্তের জন্য। তার চোখ শুরু হয়ে আসে চিন্তায়। হতে পারে এটা নাইট শিফটের কোনো কর্মচারী, অথবা হতে পারে তারা আমাদের উপস্থিতি টের পেয়ে গেছে কোনোভাবে। তুই সেই জানালার দিকে নজর রাখ, আমি এখানে কাজ চালিয়ে যাচ্ছি। কিন্তু যদি কোনো অস্বাভাবিক নড়াচড়া দেখিস সাথে সাথে বলবি আমাকে। আমাদের প্ল্যান বি প্রস্তুত রাখতে হবে সব সময়।
সে আবার মনোযোগ দেয় তার স্ক্রিনের দিকে। একটা একটা করে সার্ভার আইডি স্ক্যান করে যাচ্ছিল সে। প্রতিটি সার্ভারের নাম, তার ভিতরের ডেটার একটি সংক্ষিপ্ত পূর্বরূপ দেখে নিচ্ছিল দ্রুত চোখ বুলিয়ে। হঠাৎ তার চোখ আটকে যায় একটা সার্ভারের নামে, SHD লক আর্চিভ, যেটার নামকরণ অন্যগুলোর থেকে আলাদা। ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট রাখা হয়েছে, বোঝা যাচ্ছিল। এইটাই হতে পারে সেই সার্ভার। নামটা এমনভাবে রাখা হয়েছে যাতে কেউ সহজে বুঝতে না পারে এখানে কি আছে। কিন্তু এটার সিকিউরিটি লেয়ার অনেক শক্তিশালী। শুধু ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢোকা যাবে না, এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন লাগানো আছে। একটা ফিজিক্যাল টোকেন লাগবে। বাইট ব্রেকার এই কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে। তার মুখে একটা চিন্তার ছাপ ফুটে ওঠে। মানে আমাদের এখন সরাসরি ভিতরে ঢুকতে হবে? এটা তো আরো বিপজ্জনক হয়ে যাচ্ছে। যদি আমরা ধরা পড়ি তাহলে শুধু আমাদের না, আমাদের এই পুরো মিশনের উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যাবে। ভাইরাস CR7 আর স্ক্রিন বন্ধ করে ল্যাপটপ ব্যাগে ভরে নেয়। তার চোখে একটা দৃঢ় সংকল্প জ্বলে ওঠে। আমাদের বিকল্প নেই। এই সার্ভারের যে তথ্য আছে সেটার প্রকাশ পেলে অন্তত 50টা মেয়ের জীবন বাঁচানো যাবে, যারা এখনও পাচারের অপেক্ষায় আছে। এই ঝুঁকিটা নিতেই হবে আমাদের। চল, তুই আমাকে সাহায্য কর নিচে নামতে। দুজনেই ছাদের এক কোণে গিয়ে দাঁড়ায়, যেখানে একটা পাইপলাইন নেমে গেছে নিচের দিকে, 3য় তলার একটা বারান্দা পর্যন্ত। ভাইরাস CR7 কোমরে বাঁধা একটা দড়ি বের করে, দক্ষ হাতে সেটা বাঁধে পাইপের সাথে। তারপর নিঃশব্দে নামতে শুরু করে দেয়াল বেয়ে। তার শরীরে একটা বেড়ালের মতো নমনীয়ভাবে জ্বলছিল। বাইট ব্রেকার উপরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল, তাই চোখ ঘুরছিল চারপাশে সতর্কভাবে। তার হাতে ধরা রিসিভারে মাঝে মধ্যেই চাপা শব্দে যোগাযোগ চলছিল দুজনের মধ্যে। 3য় তলায় বারান্দায় পৌঁছে ভাইরাস CR7 সাবধানে একটা জানালার কাছে যায়। তার পকেট থেকে একটা পাতলা ধাতব যন্ত্র বের করে, যেটা দিয়ে সে খুব সহজেই জানালার লকটা খুলে ফেলে কয়েক সেকেন্ডের মধ্যে। ভিতরে ঢুকে সে দেখে একটা অন্ধকার অফিস কক্ষ, ডেস্কে কম্পিউটার, দেওয়ালে বিভিন্ন কাগজপত্র সাঁটানো। সে দ্রুত ঘরের এক কোণে যায়, যেখানে একটা সিকিউরিটি প্যানেল লাগানো ছিল, সেই টোকেন ডিভাইসটা খুঁজে বের করার আশায়। শহরের এক প্রান্তে একটা পুরনো পরিত্যক্ত মনে হওয়া গুদাম ঘরে, যেটার ভিতরটা আসলে অত্যাধুনিক প্রযুক্তিতে ঠাসা। সেখানেই ছিল ভাইরাস CR7 আর বাইট ব্রেকারের গোপন আস্থানা। বাইরে থেকে দেখলে মনে হতো এখানে বহু বছর কেউ পা রাখেনি। দেয়ালে শ্যাওলা জমেছে, টিনের চাল মরিচা ধরা, কিন্তু ভিতরে প্রবেশ করতেই দেখা যেত সারি সারি মনিটর, শক্তিশালী সার্ভার র্যাক আর একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রক কক্ষ, যেখানে বসে তারা পরিচালনা করত তাদের প্রতিটি অভিযান। বিল্ডিং থেকে বেরিয়ে দুজনে একটা মোটরসাইকেলে চড়ে দ্রুত পৌঁছে যায় সেই গুদাম ঘরে। রাস্তায় তখনও মানুষজন প্রায় নেই বললেই চলে, শুধু মাঝে মধ্যে একটা রিক্সা বা রাতের শিফটে ট্রাক চলে যাচ্ছিল নিঃশব্দে। গুদামের গোপন দরজা দিয়ে ভিতরে ঢুকে ভাইরাস CR7 সোজা চলে যায় তার মূল কম্পিউটার স্টেশনের দিকে। মাস্ক খুলে রাখে টেবিলে, তার মুখে তখন একটা ক্লান্ত কিন্তু দৃঢ় অভিব্যক্তি। সে দ্রুত সেই টোকেন কোডটা তার সিস্টেমে ইনপুট করে, তারপর একটা VPN-এর মাধ্যমে সংযোগ স্থাপন করে সেই সার্ভারের সাথে, যাতে তার আসল অবস্থান কখনো ট্র্যাক করা না যায়। স্ক্রিনে একের পর এক উইন্ডো খুলতে থাকে, ডেটা ট্রান্সফার শুরু হয় ধীরে ধীরে। হাজার হাজার ফাইল, নাম, ঠিকানা, লেনদেনের হিসেব। ভাইরাস তুই দেখ, এইখানে কত মানুষের নাম আছে। এই তালিকায় শুধু মেয়েদের নাম না, এইখানে দেখ কিছু সরকারি কর্মকর্তার নামও আছে, যারা নাকি এই পুরো নেটওয়ার্ককে সুরক্ষা দিয়ে আসছে বছরের পর বছর ধরে। ভাইরাস CR7 স্ক্রিনের দিকে ঝুঁকে পড়ে, তার চোখ দ্রুত পড়ে যায় সেই তালিকার প্রতিটি নাম। তার মুখের রেখা কঠিন হয়ে ওঠে ধীরে ধীরে। এইটাই আমরা খুঁজছিলাম এতদিন ধরে। এই তথ্য যদি সঠিক মানুষের হাতে পৌঁছায় তাহলে শুধু এই একটা চক্র না, পুরো নেটওয়ার্কটাই ভেঙে পড়তে পারে। কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। এই তথ্য কিভাবে পুলিশের কাছে পৌঁছাবো সেটা নিয়ে ভাবতে হবে, যাতে আমাদের পরিচয় প্রকাশ না পায়। বাইক ব্রেকার একটা চেয়ারে বসে পড়ে ক্লান্ত ভঙ্গিতে, তার কপালে জমে থাকা ঘাম মুছে নেয় হাতের উল্টো পিঠ দিয়ে।
আমরা এইটা একজন সৎ পুলিশ অফিসারের কাছে পাঠাতে পারি, অজ্ঞাত সূত্রে হিসাবে। আমি শুনেছি সাইবার ক্রাইম ইউনিটে 2জন অফিসার আছেন যারা অনেকদিন ধরে এই নেটওয়ার্কের পিছনে লেগে আছেন। তাদের নাম যতদূর মনে পড়ে লাবণ্য আর অঙ্কিতা। ভাইরাস CR7 মাথা নাড়ে সম্মতিতে, আর আঙুল আবারও কিবোর্ডের উপর নড়তে শুরু করে। একটা এনক্রিপ্টেড ফাইল তৈরি করতে থাকে সে, যেটাতে থাকবে সমস্ত প্রমাণ, কিন্তু কোনো সূত্র থাকবে না তাদের নিজেদের পরিচয়ের দিকে। আমি এই ফাইলটা এমনভাবে পাঠাবো যাতে কোনোভাবেই আমাদের খুঁজে বের করা না যায়। কয়েকটা ভিন্ন দেশের সার্ভার ঘুরিয়ে পাঠাবো এইটা, তারপর নিজে থেকে ডিলিট হয়ে যাবে পাঠানোর কয়েক ঘন্টা পর। আমাদের কাজ শুধু তথ্য জোগাড় করা আর সঠিক মানুষের হাতে পৌঁছে দেওয়া, বাকি লড়াইটা আইন নিজের হাতে করুক। জানালার বাহিরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছিল আকাশে, একটা নতুন দিনের সূচনা। কিন্তু এই দুই তরুণের কাছে প্রতিটি রাত ছিল একটা নতুন যুদ্ধ, যেটা তারা লড়ে যাচ্ছিল নিঃশব্দে, পরিচয়বিহীনভাবে, নিজেদের অতীতে সেই এক রাতে ঋণ শোধ করার প্রতিজ্ঞা নিয়ে। সময় পিছিয়ে যায় কিছুটা, ফিরে আসি সেদিন যেদিন নিলয় আর মনির প্রথমবারের মতো পা রাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। 12 বছরের সেই দীর্ঘ কঠিন পথ পেরিয়ে এতিমখানার সেই সীমিত নিয়মে বাঁধা জীবন ছেড়ে নিজেদের অক্লান্ত পরিশ্রমে ভর্তি পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়ে শহরের এক ঝলমলে সকাল ছিল সেদিন। আকাশে কয়েকটা সাদা মেঘের টুকরো ভেসে বেড়াচ্ছিল অলসভাবে। সূর্যের আলো তখনও সেই তীব্র দুপুরের প্রখরতা পায়নি, বরং একটা কোমল সোনালি আভায় ভিজিয়ে দিচ্ছিল ক্যাম্পাসের প্রতিটি গাছ, প্রতিটি পুরনো ইটের বিল্ডিং। ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে সেদিন একটা অন্যরকম উত্তেজনা বিরাজ করছিল। নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন বলে কথা, শত শত নতুন ছাত্রছাত্রী তাদের অভিভাবকদের সাথে এনেছিল। কারো হাতে ভর্তির কাগজপত্র, কারো হাতে নতুন কেনা ব্যাগ। তাদের চোখে মুখে একটা মিশ্র অনুভূতি, উদ্বেগ আর উচ্ছ্বাসের এক অদ্ভুত সংমিশ্রণ, যেটা প্রতিটা নতুন শুরুর সাথে আসে অনিবার্যভাবে। রিক্সা, সিএনজি, প্রাইভেট কার একের পর এক থামছিল গেটের সামনে। হর্নের শব্দ আর মানুষের কোলাহলে জমজমাট হয়ে উঠেছিল পুরো এলাকা। নিলয়ের মনির হেঁটে ঢোকে এই ভিড়ের মধ্য দিয়ে। তাদের কেউ সাথে আসেনি, কারণ তাদের কোনো পরিবার ছিল না এই শহরে যারা তাদের এই বিশেষ দিনে সঙ্গ দিতে পারত। শুধু তারা দুজন একে অপরের সঙ্গী হয়ে হাঁটছিল ক্যাম্পাসের ভিতরের দিকে। তাদের পোশাক সাধারণ কিন্তু পরিপাটি, হাতে ভর্তির কাগজপত্রের একটা ফোল্ডার, চোখে একটা সতর্ক পর্যবেক্ষণকারী দৃষ্টি, যেটা তাদের ছোটবেলা থেকেই স্বভাবের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল সে ভয়ঙ্কর রাতের পর থেকে। তারা জানতো না এই নতুন জগতে ঠিক কী অপেক্ষা করছে তাদের জন্য, কিন্তু 12 বছরের সেই কঠিন সংগ্রামী জীবন তাদের শিখিয়েছিল যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে, চোখ কান খোলা রাখতে, কখনো সহজে বিশ্বাস না করতে অচেনা কাউকে। ক্যাম্পাসের ভিতরে ঢুকে তারা প্রথমে একটা মানচিত্র দেখে নিজেদের বিভাগ খুঁজে বের করার চেষ্টা করছিল। চারপাশে অন্য নতুন ছাত্রছাত্রীরাও একই রকম বিভ্রান্ত হয়ে ঘুরছিল। কেউ কেউ সিনিয়রদের কাছে পথ জিজ্ঞেস করছিল। নিলয় একটা গাছের নিচে দাঁড়িয়ে মানচিত্রটা পড়ছিল মনোযোগ দিয়ে, তার আঙুল একটা রেখা বরাবর চলছিল। মনির তার পাশে দাঁড়িয়েছিল, তার চোখে একটা উত্তেজনা, প্রথম দিনের সেই স্বাভাবিক নার্ভাসনেস। ভাই, আমরা কি ঠিক পথেই যাচ্ছি? আমার তো মনে হচ্ছে আমরা একই জায়গায় দুইবার ঘুরে এসেছি। এই ক্যাম্পাসটা তো অনেক বড়, এতিমখানার সেই ছোট্ট স্কুলের চেয়ে অনেক অনেক গুণ বড়। আমার তো হারিয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। নিলয় মানচিত্র থেকে চোখ তুলে চারপাশে তাকায়, তার দৃষ্টি দ্রুত বিল্ডিংগুলোর নাম্বার প্লেট আর দিক নির্দেশনা সাইনবোর্ডগুলো স্ক্যান করে নেয়। না মনির ভাই, আমরা ঠিক পথে আছি, শুধু একটু ঘুরপথে যাচ্ছি। আমাদের বিভাগের বিল্ডিংটা ওই ডান দিকের কোনায়, লাল রঙের একটা 3তলা ভবন, ওইখানে যেতে হবে আমাদের। চল, বেশি দেরি করলে প্রথম দিনেই ক্লাস মিস হয়ে যাবে। তারা হাঁটতে শুরু করে সেদিকে। রাস্তার দুপাশে নানা রকম দোকান, বইয়ের স্টল, চায়ের দোকান, সব কিছুই নতুন,
অচেনা কিন্তু একই সাথে একটা অদ্ভুত আকর্ষণীয় ভাব নিয়ে তাদের সামনে উন্মোচিত হচ্ছিল। কয়েক মিনিট হাঁটার পর তারা পৌঁছে যায় তাদের বিভাগের সামনে। একটা পুরনো কিন্তু মজবুত লাল ইটের বিল্ডিং, তার সামনে একটা ছোট্ট বাগান, কয়েকটা বেঞ্চ পাতা। ঠিক তখনই বিভাগের সামনে চত্বরে পৌঁছতেই একদল সিনিয়র ছাত্র ঘিরে ধরে তাদের। হঠাৎ করেই যেন তারা আগে থেকেই ওত পেতেই বসেছিল নতুন ছাত্রদের জন্য। তাদের নেতৃত্ব ছিল একটা লম্বা পেশিবহুল ছেলে, উচ্চতায় প্রায় 6 ফুট। তার শরীরের গঠন দেখেই বোঝা যায় সে নিয়মিত শরীর চর্চা করে। তার নাম রকি, এই বিভাগের 3য় বর্ষের ছাত্র। তার চোখে একটা দাম্ভিক ক্ষমতালোভী দৃষ্টি, যে এই বিভাগে পরিচিত তার রূঢ় আচরণের জন্য। প্রতিটি নতুন ব্যাচের সাথে তার এই র্যাগিংয়ের অভ্যেস প্রতিষ্ঠানের মধ্যে একটা প্রকাশ্য গোপন কথা হয়ে দাঁড়িয়েছে, যদিও কর্তৃপক্ষ কখনো কড়া পদক্ষেপ নেয়নি তার বিরুদ্ধে। এই নতুন চামচারা, দাঁড়া তো এখানে। কোথায় যাচ্ছিস এত তাড়াহুড়ো করে? নতুন এসেছিস তো ক্যাম্পাসে, নিয়ম জানিস না মনে হচ্ছে। এখানে সিনিয়রদের সাথে কথা বলার আগে মাথা নিচু করে সালাম দিতে হয়। তোরা কি সেটাও শিখে আসিসনি বাসা থেকে, নাকি বাসায় তোদের কেউ শিখায়নি এই ভদ্রতাগুলো? নীলয় শান্তভাবে দাঁড়িয়ে থাকে, তার মুখে কোনো ভয় বা উত্তেজনার চিহ্ন নেই, বরং একটা সংযত নিরুত্তাপ ভাব, যেটা তার বছরের পর বছরের অনুশীলনের ফসল। সে দ্রুত রকির শরীরী ভাষা পর্যবেক্ষণ করে নেয়, তার দাঁড়ানোর ভঙ্গি, তার হাতের অবস্থান, তার চোখের নড়াচড়া, তার কণ্ঠস্বরের ওঠানামা, সব কিছু বিশ্লেষণ করে এক মুহূর্তের মধ্যেই, ঠিক যেভাবে সে ছোটবেলায় তাদের প্যাটার্ন পড়ত। ভাই, আমরা নতুন এসেছি, ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন। আমরা শুধু ক্লাসরুম খুঁজছিলাম, পথ চিনি না এখনও ভালোভাবে। প্রথম দিন তো, তাই একটু বিভ্রান্ত হয়ে পড়েছিলাম মানচিত্র দেখে। রকি এই শান্ত নম্র জবাবে আরও উত্তেজিত হয়ে ওঠে, কারণ সে অভ্যস্ত ছিল ভয় পাওয়া কাপা কণ্ঠের প্রতিক্রিয়া দেখতে। নিলয়ের এই স্থিরতা তাকে একটা অস্বস্তিতে ফেলে দিলেও সে সেটা প্রকাশ করে না, বরং আরও কঠোর হওয়ার চেষ্টা করে নিজের কর্তৃত্ব প্রমাণ করতে। তার পাশে দাঁড়ানো আরেকজন ছেলে, সম্রাট, যে রকির ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত। মাঝারি উচ্চতার, কিন্তু চোখে একটা ধূর্ত হিংস্র ভাব। এদিকে এগিয়ে আসে হুমকির সুরে, তার হাত ভাঁজ করা বুকের সামনে। ক্ষমা চাইলেই হবে না রে বাবু, এইখানে নতুনদের একটা পরীক্ষা দিতে হয় প্রথম দিনেই। এইটাই এই বিভাগের ঐতিহ্য বলতে পারিস। তোদের দুইজনকে এখন সবার সামনে গান গাইতে হবে, নাচতে হবে, না পারলে 100 বার উঠবস করতে হবে সবার চোখের সামনে। না হলে বুঝতেই পারছিস কি হবে পরিণতি। এই ক্যাম্পাসে তোদের জীবন কঠিন করে দেব আমরা। আশেপাশের জড়ো হওয়া অন্য নতুন ছাত্রছাত্রীরা এই দৃশ্য দেখছিল দূর থেকে। কেউ ভয়ে চুপ করেছিল, নিজেদের পালা আসতে পারে এই আশঙ্কায় সরে যাচ্ছিল আরও দূরে। কেউ কেউ আবার মজা পাচ্ছিল এই দৃশ্যে, ফিসফিস করে একে অপরকে দেখাচ্ছিল আঙুল দিয়ে। কয়েকজন সিনিয়র ছাত্র দাঁড়িয়েছিল রকির পিছনে, তাদের মধ্যে ছিল হিমেল, একটা মাঝারি গড়নের ছেলে, চোখে একটা প্রতিহিংসা পরায়ণ চাহনি, যে সবসময় রকির প্রতিটা কথায় সায় দিত মাথা নেড়ে। ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে এগিয়ে আসে একটা মেয়ে, তার চলাফেরায় একটা আত্মবিশ্বাসী দৃঢ় ছন্দ, যেটা সহজেই আলাদা করে তাকে বাকি সবার থেকে। তার চোখে একটা তীক্ষ্ণ নির্ভীক দৃষ্টি, যেটা কখনো কোনো ভয় বা দ্বিধা প্রকাশ করে না। তার নাম শ্রাবণী, যে সেই বছরই ভর্তি হয়েছিল একই বিভাগে প্রথম বর্ষে, নিলয় আর মনিরের সহপাঠী হিসেবে, আর যার আসল পরিচয় নিয়ে এই গল্পের সবচেয়ে গভীর, সবচেয়ে গোপন রহস্যটা লুকিয়েছিল, যেটা তখনও কারো জানা ছিল না, এমনকি স্বয়ং নিলয়েরও না। রকি ভাই, এটা কি ঠিক হচ্ছে বলুন তো? নতুন ছাত্রদের সাথে এভাবে ব্যবহার করা তো ইউনিভার্সিটির নিয়মের সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি নিশ্চয়ই জানেন এটা। এতদিন এই ক্যাম্পাসে থেকে না জানা তো কোনো কারণই নেই। যদি প্রক্টর অফিসে জানানো হয় এই ব্যাপারে, তাহলে আপনার সমস্যা হতে পারে অনেক বড়, হয়তো সাসপেনশনও হয়ে যেতে পারেন। আপনি কি সেই ঝুঁকি নিতে চান শুধু নতুনদের ভয় দেখানোর জন্য?
রকি শ্রাবণীর দিকে ফিরে তাকায়, তার চোখে একটা বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠে, কিন্তু তার সাথে সাথে একটা সতর্কতাও লুকিয়ে থাকে তার ভাবভঙ্গিতে, কারণ সে জানতো শ্রাবণীর কথায় সত্যিই ওজন আছে। তার পরিবারের প্রভাব এই ক্যাম্পাসে অনেকেই জানতো, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রভাবশালী শিক্ষকের সাথেও তার পরিচিত ছিল বলে শোনা যেত। তুই আবার মাঝখানে এসে পড়লি কেন শ্রাবণী? এটা আমাদের ব্যাপার, তুই এখানে নাক গলাস কেন সব সময়? প্রতিবার তোকেই দেখি এসব ঝামেলায় এসে পড়িস। তোর কি অন্য কোনো কাজ নেই এই ক্যাম্পাসে? শ্রাবণী তার দিকে এক পা এগিয়ে যায়, তার চোখে কোনো ভয়ে ছিটে ফোটাও নেই, বরং একটা দৃঢ় প্রত্যয় ফুটে ওঠে তার প্রতিটি শব্দে। তার হাত দুটো কোমরে রাখা, তার দাঁড়ানোর ভঙ্গিতে একটা সহজাত নেতৃত্বের ছাপ। কারণ আমি অন্যায় সহ্য করতে পারি না রকি ভাই, তা যেই করুক না কেন, তা আপনি হন বা অন্য কেউ। আপনি এখন এদের ছেড়ে দিন, না হলে আমি সত্যি প্রক্টরের কাছে যাব এখনই, এই মুহূর্তে। আর আপনি জানেন আমি যা বলি তাই করি, আগেও করেছি। আপনার আগের ব্যাচের একজন সিনিয়রের ক্ষেত্রেও তো একই কাজ করেছিলাম আমি, মনে আছে নিশ্চয়? রকি কিছুক্ষণ শ্রাবণীর চোখের দিকে তাকিয়ে থাকে, তার ভিতরে একটা তীব্র দ্বন্দ্ব চলছিল। একদিকে তার অহংকার, তার প্রতিষ্ঠিত ক্ষমতায় জাহির করার ইচ্ছে, অন্যদিকে শ্রাবণীর হুমকির বাস্তবতা, যেটা তাকে সত্যিই বিপদে ফেলতে পারে। শেষে সে হাল ছেড়ে দেয়, বিরক্তির সাথে হাত নাড়ে, তার মুখে একটা কৃত্রিম উদাসীনতা টেনে আনার চেষ্টা করে, যাতে মনে হয় সে নিজে থেকেই ছেড়ে দিচ্ছে, হার স্বীকার করছে না। ঠিক আছে, আজকের মতো ছেড়ে দিলাম। তোর কথায় না, শুধু আজকে আমার মন ভালো আছে বলি। কিন্তু এটা মনে রাখিস, তোরা দুজন ক্যাম্পাসে আমার সাথে চোখে চোখ রেখে চলবি সবসময়। সুযোগ পেলেই আমি ছাড়বো না তোদের। সিনিয়ররা একে একে সরে যেতে শুরু করে। রকি শেষবারের মতো একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় নিলয় আর মনিরের দিকে, তারপর তার দলবল নিয়ে হেঁটে চলে যায় অন্যদিকে। তাদের হাসির শব্দ, কথার শব্দ ধীরে ধীরে মিলিয়ে যায় দূরত্বে। সিনিয়ররা চলে যাওয়ার পর নিলয় আর মনির একটা গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলে। তাদের বুকের ভিতর যে টান টান উত্তেজনা জমে উঠেছিল কয়েক মিনিট আগে, সেটা ধীরে ধীরে হালকা হয়ে আসে। নিলয় তাকায় শ্রাবণীর দিকে, তাই চোখে একটা গভীর কৃতজ্ঞতা আর একই সাথে একটা তীব্র কৌতূহল। এই মেয়েটার মধ্যে এমন কী আছে যেটা তাকে এত সাহসী করে তোলে? এমন নির্ভীকভাবে একজন প্রভাবশালী সিনিয়রের সামনে দাঁড়াতে পারার সাহস কোথা থেকে আসে তার? ধন্যবাদ তোমাকে। তুমি না এলে হয়তো আজকে আমাদের অনেক অপমানের মুখোমুখি হতে হতো। আমার নাম নিলয়, আর আমার চাচাতো ভাই মনির। আমরা দুজনেই এই বিভাগে ভর্তি হয়েছি এই বছর। শ্রাবণী তার দিকে তাকিয়ে একটা মৃদু রহস্যময়ী হাসি দেয়, তার চোখে একটা আলো খেলা করে,